অ্যাডমিশন নেইনি আমি প্রথম। এইচএসসির পড়ার প্ল্যান ছিল যে চায়না যাব, পড়াশোনা করবো, বিজনেস করব। আজ পর্যন্ত চায়না যাই নাই। ইরাম নামটাও কিন্তু আমরা ওইভাবে দেই নেই, একটা নাম দেওয়া লাগবে দেখে দিছি। আর আমরা নাম দেওয়ার আগে এক সপ্তাহ চিন্তা করি, আর ভাই জাস্ট দিয়ে দিচ্ছে জোস। পড়াশোনা শেষ করে সবার ভাই 99% বলা পায় না অ্যান্সার যে পড়াশোনা শেষ করে একটা চাকরি করো, ভালো একটা চাকরি করো বা জব করো। আমার অ্যান্সার কখনো এরকম ছিল না। আমার অ্যান্সার ছিল যে না, আমি চাকরি দিব মানুষকে। খুবই এলিট ক্লাসের মানুষ না হলে 5,000 টাকাটা জুতা কিনাম, 10,000 টাকাটা জুতা ডিসপ্লে সেন্টারে রাইখা দিছি। এই জিনিসটা অনেক আর কি নিতে পারতেছিল না তখন। জুতা সেল করার আগে কি কোনো কিছু সেল করছেন ইরাম বিডি? করছি, অনেক কিছুই সেল করছি। জুতা শুরু করার আগে ফার্স্টে যেটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের বিজনেসটা মেইনলি শুরু হয়েছে হচ্ছে করোনার মিডলে। ঠিক আছে, বিজনেস শুরু হওয়ার আগে অনেক গল্প আছে, সেটা একটু পরে আসতেছি। আগে প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করে নিই। সেটা হচ্ছে করোনার সময় আমরা ওই যে KN95 মাস্ক, এটার কিন্তু অনেক একটা ক্রেজ ছিল। তো চারপাশে আর কি মাস্কের দাম যে পরিমাণে বাড়ছে, 300 টাকা 350 টাকা পার পিস, আর পাওয়া যেতেছিল না এরকম। তো আমার একজন পার্টনার আছে, তো যার মাধ্যমে আমার বিজনেসে আসা, তার নাম হচ্ছে মেহেদি। তো আমাকে নক করলো যে তখন তো স্কুল কলেজ সবকিছু বন্ধ, আর তখন হচ্ছে সিডিসি করোনা তো মেইনলি 2019-এ মার্চ বা এরকম সময় লকডাউন একটা পড়ছিল আর কি। হ্যাঁ 20-এ COVID-20। তো আমাকে নক করছে। আমি 2019-এ এইচএসসি দিছি, এটা মেনশন করে নেই। আমি আপনার থেকে অনেক অনেক ছোট, আমাদের থেকে আরো বেশি টাইম। আমরা দেখলে মানুষ বড় করে যে আমি বুড়া মানুষ। ঠিক আছে, তো আমাকে নক দিল যে ভাই আপনি তো ডেলিভারি কাজ করেন, তো ওয়াই নট আমরা একটা বিজনেস শুরু করি। আমি KN95 মাস্কের একটা সোর্স আছে আমার কাছে, আমি মাস্কগুলো আইনা দিই আর আপনি এগুলো ডেলিভারি ব্যবস্থা করেন। আমি কে ছিল? আমার পার্টনার। মেইনলি তার পরিচয়টা দিয়ে নি, সে হচ্ছে আমার কলেজের এক বেচ জুনিয়র। ওকে। আর আমাদের পরিচয় হয়েছে, আমি হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁ, ওখান থেকে পড়ছি। 2019-এ এইচএসসি দিছি, আর হচ্ছে 2018 ব্যাচে। আর মেহেদি হচ্ছে 2020 ব্যাচের। বুঝতে পারছি। তো ওর সাথে আমার পরিচয় হয়েছে সায়েন্স ক্লাবের মাধ্যমে। আমি অনেক ক্লাবিং করতাম, এইগুলোর সাথে জড়িত। মানে ক্লাবিং বলতে পার্টি ক্লাবিং না, ইউনিভার্সিটি? হ্যাঁ, সায়েন্স ক্লাব। ভালোটা। সো আপনি ডেলিভারি বলতে ডেলিভারির বিষয়টা হচ্ছে আসতেছি, তোর সাথে আমার পরিচয় এখানে। আর ডেলিভারি বিষয়টা হচ্ছে আমি ফুড ডেলিভারি কাজ করতাম 2019 মানে এই সময়ের দিকে আর কি। ফুড ডেলিভারি কাজের সাথে যুক্ত ছিলাম। ওই যে ফুড পান্ডা, তখন সহজ ফুড নামে একটা ইয়া ছিল, ওটাতে একটু চার্জ বেশি দিত, পার ডেলিভারিতে 57 টাকা করে দিত, 55 টাকা করে। সেই জন্য আর কি ওইখানে আর কি আমি গেছিলাম। আর যাওয়ার পিছনে রিজন হচ্ছে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। আর এর পাশাপাশি আমি টিউশনিও করতাম। দেখা যেত যে ওই যে টিউশনি করতাম, দেন টিউশনি থেকে বের হয়ে মানে যে অ্যাক্টিভ হইতাম আর কি সহজ অ্যাপে, দেন ডেলিভারি আসতো, আবার ডেলিভারি করতাম, কয়েকটা ডেলিভারি করে আবার রাত্রে 10টা-11টার দিকে বাসায় যেতাম সাইকেল। হ্যাঁ, সবকিছু সাইকেলে হইতো। তো এই জিনিসটা আর কি আমার সার্কেলে অনেক, যে তমাল তো ফুড ডেলিভারি কাজ করে এই সেই। তখন আবার কলেজে যাওয়া হইতো প্রায়, কারণ যে সায়েন্স ক্লাব করতাম, বিভিন্ন ফেস্ট নামাইতে হইতো এসব আলোচনা করতে। কলেজ শেষ হওয়ার পরও কলেজে যাতায়াত করা হইতো আর কি ক্লাবিং এর জন্য। তো ওইখান থেকে আর কি মেহেদিও জানতো, আমার ক্লাবে যারা ইমিডিয়েট জুনিয়র বা আমার সাথে যারা ছিল তারা সবাই জানতো। তো মেহেদি অ্যাপ্রোচ করছে, ভাই আপনার তো ডেলিভারি কাজ, আর তখন তো সব বন্ধ, আপনি তো ডেলিভারি কাজ করেন, তো ওয়াই নট আমি একটা বিজনেস করি, আমি জাস্ট অর্ডারগুলো এনে দিব আর আপনি ডেলিভারির ব্যবস্থা করে দিবেন। তো এটা হচ্ছে ফার্স্ট প্রপোজাল আর কি, প্রফিট যা হবে 50-50 এরকম আর কি। তো এইভাবে আর কি আসছি। দেন মাস্ক কিনছে, ইনভেস্টমেন্টটা বলি ওইটাই ফার্স্ট ইনভেস্টমেন্ট। এছাড়া আমাদের পকেট থেকে আর টাকা যায় নাই। আমার পকেটে ছিল 500 টাকা, আর মেহেদি পুরা মাস্ক যা ছিল সব ওই কিনে দিছে। 7-8 হাজার টাকার KN95 মাস্ক কিনা আমার কাছে পাঠাইছে। আর পাঠানোর পর বলছে, ভাই আমার কাছে তো আর টাকা নাই, পাঠাও দিয়ে একজন ডেলিভারি যাবে, আপনি জাস্ট দিয়ে টাকা নাই, কত 500 টাকা দিলে হইব নাকি? ভাই হইব, সমস্যা নেই। পরে আমি আর কি ওইটা রিসিভ করছি 500 টাকা, ওইটাই আমার ইনভেস্টমেন্ট পুরা এই এন্টায়ার বিজনেস। আর এক পয়সা আমার পকেট থেকে যায় নাই। এটা হচ্ছে একদম ইরাম বিডির এখনের স্টেজ একদম। আচ্ছা, ওকে, একটা আসি। মাছটা আপনি বেচছেন কিভাবে? এটা অনলাইনে সেল করছেন। তখন পেজের নাম ছিল ডিফারেন্ট, তখন ছিল ডোর স্টেপ লজিস্টিক্স, এগুলো সবকিছু যে আমার পার্টনার মেইনটেইন করতো আর কি, আমি সব দেখতাম না। আচ্ছা, বাট অ্যাডমিন ছিলাম, দেখতাম মেসেজ টেসেজ কিরকম কি আসতো। ফেসবুক অ্যাড চলতো? ফেসবুক অ্যাড চলতো, হ্যাঁ। ওকে, মাস্কের অ্যাড প্যারা হইতো না? হ্যাঁ, প্যারা হইতো।
মানে ব্যান হয়ে যেত, অনেকগুলো পেজ ব্যান হয়ে গেছে, দেন একটার পর একটা পেজ খোলা হয়েছে। তো দেখা গেছে মানে যেই প্রোডাক্টটি আর কি ধরছে সেই প্রোডাক্টটি আর কি ফেসবুকের জন্য সুইটেবল ছিল না। এই জুতাও তো আমাদের কপি প্রোডাক্ট। ওইটাতে আসতেছি, জুতাতে। সো মাস্ক বেচলেন, ওইটা থেকে কিরকম প্রফিট করছে? প্রথম দিকে প্রফিট, প্রথম যে লটটা পাঠাইছে সেটাতে মোটামুটি প্রফিট হয়েছে, যে একটা ক্রেজ ছিল মাস্ক ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না, মাস্ক পরতেই হবে, ঠিক আছে, এরকম মানে নো মাস্ক নো এন্ট্রি এরকম টাইপের যে কথাবার্তাগুলো লেখা থাকতো দরজায়, তো ওটা স্ট্রিক্টলি মেনটেন করা হতো তখন। তো তখন আর কি মাস্ক কিনতো মানুষ। 300 মাস্ক সোল্ড আউট করছেন কয় ব্যাচ, কয় লট? ওই এক ব্যাচ সেল করছি। দেন আবার একটু দেখা যাচ্ছে মাস্কের দামটা আস্তে আস্তে কমতেছে। আমরা যখন বিক্রি করা শুরু তখন 300 টাকা দেখো কিনে নেই, 250 টাকা 200 টাকা এরকম করে, রাইট? তো দেখেছে ওই লটটা সেল হওয়ার পর মানে দেখতেছে যে ভালোই সেল যাইতেছে। দেন করলাম কি, আবার ওই যে বিভিন্ন গ্রুপে আর কি অনেকে হোলসেল করে, ঠিক আছে, যে এই এত পিস মাস্ক এত টাকা এরকম এরকম। তো দেখতেছে যে হোলসেল প্রাইসও কমতেছে আস্তে আস্তে। তো একটা বড় কোপ দেওয়ার চেষ্টা করছে, 100 পিস নাকি 100 বক্স, এক বক্সে হচ্ছে আপনার 8টা 10টা এরকম করে থাকতো সম্ভবত, ভুলে গেছি এখন তো মনে নাই। তো বাল্কে নিয়া দেখা গেছে যে নেওয়ার পরে দাম কমতেই রয়েছে আর মানুষ কিনতেছে না, ঠিক আছে। তো ওইভাবে মাস্কের বিজনেসটা একবারে শেষ হয়ে গেছে। তো একটা পর্যায়ে গিয়ে মানে আমার এক মানে ফ্রেন্ডের আপুর ফ্রেন্ড, তো তার মাধ্যমে আমি মাস্কগুলো সব সোল্ড আউট করছি কোনো মতে। তো ওইখানে আমার মানে 50-50 মানে লাভ লসের মানে কি হয়েছে বুঝি নাই তখন, মানে তখন টাকাটা মোটামুটি বের হয়েছে আর কি, কিছুটা বের হয়েছে। দেন কি করা যায় চিন্তা করতেছিলাম। দেন আর কি সার্জিক্যাল মাস্ক তখন আবার চলা শুরু হয়েছে বেশি, ঠিক আছে। সার্জিক্যাল মাস্ক যে 5 টাকা দেয় আমরা যেগুলি কিনি, নীল রঙের মাস্ক, নীল রঙের। তো ওইটারও একটা বাবল হয়েছে যে কিরকম যে অনেক রকম ফেক অর্ডার আসা শুরু করছে, যে এই 1 কোটি মাস্ক 2 কোটি মাস্ক বাল্ক অর্ডার, হ্যাঁ সিএম কস্ট এত, এই সেটা। আমি এগুলির অনেক দৌড়াদৌড়ি করতেছি, আরে কই ফ্যাক্টরি কই যাই, এত পিসের মাস্ক অর্ডার আছে, মানে আমার ইনবক্সে মানুষ বলতে এত পিসের মাস্ক অর্ডার আছে বানাই দিতে পারবি কিনা, সার্কেল মানে সব জায়গায় এরকম একটা ক্রেজ উঠে গেছিল। তো এইটাও একটা বাবল টাইপেরই ছিল, একটা ফেক যে মেশিনারিজ কিনার যে একটা প্রোপাগান্ডা চালানো আছে চায়না থেকে, মানে বিজনেস তো হইতাছে না তাদের, সবকিছু তো অফ। তো এরকম একটা মানে একটা বলা যায় মানে ফেক নিউজ আর কি স্ক্যাম টাইপের ছড়াইছিল আর কি। তো এটা পরবর্তীতে বুঝতে পারছি। বাট কিছু মাস্ক সেল করছি আমরা, K95 মাস্ক সোল্ড আউট হওয়ার পর দেন এই সার্জিক্যাল মাস্ক দিয়ে আমরা কিছুদিন সার্ভাইভ করছি, মানে বিভিন্ন সোর্স থেকে এনে। এটা যখন হচ্ছে তখন আপনি তখনও ডেলিভারি করতেছেন? তখন ডেলিভারি করতেছি। ডেলিভারি বোধ সব জায়গায় করতে পারি। তখন আমাদের ওই যে থার্ড পার্টি ডেলিভারি সার্ভিস নেওয়া আছে, যেমন লাইক রেড, তখন রেডেক্স আর কি অনেক পপুলার ছিল। ওয়েট, সো আপনি যখন বিজনেস করেন তখন আপনি নিজেও কি মানে সহজ বা ফুড পান্ডার ডেলিভারি করতেছেন? আপনি টিউশনও করতেছিলাম এট দ্য সেম টাইম। সো টিউশনস করাচ্ছেন, নিজে ডেলিভারি করছেন, আবার বিজনেসও করতেছেন, বিকজ সার্ভাইভ। হ্যাঁ, ওই স্টেজটা আমি বসতে হচ্ছে আমি পিরিয়ড আর কি, অ্যাডমিশন প্রিপারেশন টাইম এরকম সময় আর কি। আমাদের তো এইচএসসি 2020-এর কথা বলতেছি। তো আমার ফ্রেন্ডরা আর কি যাইতো মানে পড়তে, আমি যাইতাম পড়াইতে, ঠিক আছে। আর পড়ানো শেষে যেতাম ডেলিভারি করতে, আবার ফাঁক দিয়ে বিজনেসও করতেছি। মানে জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। মানে আমার এই টাইপের বা আমার টাইপের পোলা প্যান্ডরা যেভাবে লাইফ কাটাতো, আমার লাইফটা একটু ডিফারেন্ট ভাবে কাটছে। স্বাভাবিক। আপনি কি কোথাও অ্যাডমিশন নিছিলেন? অ্যাডমিশন নেইনি আমি কোথাও। এইচএসসির পড়ার প্ল্যান ছিল যে চায়না যাব, পড়াশোনা করবো, বিজনেস করব। তো আমি আর কি ড্রপ আউট বলা যায়। তো ড্রপ আউটের একটা ভাব আছে তো এখন। নাইস, ওকে। সো এটা নিলেন, মাস্ক করলেন, মাস্কের ক্রেজ গেল, সার্জিক্যাল মাস্ক ওটারও ক্রেজ গেল। এরপর আচ্ছা, তো এরপরে আসছে মানে দেখা যাচ্ছে কোনোটা দিয়ে আর কি মানে পকেট চলতেছে না আর কি, ঠিক আছে। মানে যে কাজ করতেছে ওটা দিয়ে আর কি চালাইতে হইতেছে, ঠিক আছে। তো দেন চাবি রিং বিক্রি করতে, কাস্টমাইজ চাবি রিং, ওই যে ছবি আইকা নাম দিয়া খোদাই করে যে সিএনসি মেশিনে লেজার কাট করে আর কি, ওইসব জিনিস আর কি বিক্রি। ওটা বেশি না, 1 মাস বা 2 মাস করছি আর কি। দেখা গেছে যে ওটা তো একটা টাইম লাগতো, যে আপনি অর্ডার দিয়েছেন, আপনি অর্ডারের জন্য 10-15 দিন টাইম দিতে হবে, কারণ একটা বাল্কে অর্ডার নিয়ে আমরা দেন নীল খেতে যাইতাম, নীল খেতে গিয়ে এগুলো বানায় নিয়ে আসতে হতো। ওইগুলো আমার পার্টনার করতো, মেহেদি করতো, আমাকে দেন পৌঁছায় দিত বা আমি যাই রিসিভ করতাম, দেন আমার বাসায় না সব প্যাকেটিং করে পাঠাই। দেখা যেত যে 15 দিন পর তো মানুষ ভাই মারাও যায়, ঠিক আছে। যেখানে 2 দিন পর কাস্টমারটা পাওয়া যায় না বাসায় ডেলিভারি করতে, তো সেখানে 10-15 দিন পরে অনেক প্রোডাক্ট রিটার্ন আসতো আর কি। যদিও তারা অ্যাডভান্স করতো, বাট ওই যে ফোন রিসিভ করতো না এরকম।
তো দেখা গেছে যে ওটা খাজনার চেয়ে বাজনা বেশি, মানে কষ্টটা খাটনিটা অনেক বেশি। এইটা কিভাবে ঠিক হইতো যে এখনই যে চাবির রিং বেচবো বা এখনই যে এই জিনিস বেচবো, এটা আপনি এবং মেহেদি কিভাবে ঠিক করতেন? তো এটা ঠিক করতাম বলতে মানে প্ল্যানটা মেহেদির কাছ থেকে আসতো, যে আমার তো কাজ ওইটা না যে প্ল্যান দেখা বা সেল করা, ওইটা না, ওইটা মেহেদি দেখতো। দেন আমি আর কি জিনিসটা অপারেশন করতাম, যে আমি জিনিসগুলো মেনটেন করতাম, স্টক রিলেটেড বা ডেলিভারি রিলেটেড সবকিছু আর কি আমার করা লাগতো। বুঝতে পারছি। সো মানে মেহেদির উপরে আপনার শিওর না যে কিভাবে হইতো, ওর মাথায় যেটা আসতো। হ্যাঁ হ্যাঁ রাইট। তাহলে মাস্ক, টিউশনস, চাবির রিং, এরপর আর কিছু ছিল? এরপর আবার মাস্ক আসছে। আবার মাস্ক আসছেন, আচ্ছা এরপর জুতা, মাস্ক জুতা একসাথে চলছে পরে। আচ্ছা সেটা একটু ডিফারেন্ট টাইপের মাস্ক ছিল। সেই প্ল্যানটাও মেহেদি বের করছে। সেটা হচ্ছে মাস্কের মধ্যে গুচি, শ্যানেল, তারপর ল্যাকোস্ট, ঠিক আছে, লুই ভিটন, এইসব প্রিন্টের মাস্কগুলি হুট করে আর কি চলা শুরু করছে। এই সার্জিক্যাল মাস্ক চলতেছে না, KN95 মাস্ক তো একবারে শেষ, ওই মার্কেট একবারেই শেষ, ঠিক আছে। যারা মানে হিউজ কোয়ান্টিটিতে মাল আসছে তারা দেখা যায় মানে শিপমেন্ট হয়েছে, ওয়্যার হাউসে পয়রা রয়েছে মাল, বাট রিসিভ করতেছে না, কারণ মাস্ক কেনা পরে 2-3 টাকা করে, ঠিক আছে, অ্যান্ড শিপিং চার্জ পার মাসকে আসে 10-15 টাকা। তো এটা তো লস প্রজেক্ট। তো দেখা যাচ্ছে ওই ওয়্যার হাউসে সবকিছু পয়রা রয়েছে, কেউ রিসিভ করতেছে না, মাস্কের বিজনেস ওইখানেই শেষ, ঠিক আছে। আমারও অনেকে স্বাদ ছিল দিন শেষে, যে পরবর্তীতে যে ভাই এত তোমার কাছে 5 টাকা করে দিব, তুমি নাও। আমি বলছি না ভাই থাক, মাফ চাই, এটা দরকার নেই, এটা নিতেছে না কেউ। তো তখন ওই যে প্রিন্টেড ওই মাস্কগুলি, ব্র্যান্ডের প্রিন্টেড ওই মাস্কগুলি আর কি ভালো ডিমান্ড ছিল। ওটা আমাদের ধরেন কেনা পড়তো হচ্ছে। আচ্ছা, এগুলো সোর্স করতেন কি? সব বিভিন্ন গ্রুপের মাধ্যমে, ফেসবুকে তো আর কি যে ঘাটের মানুষ সেই ঘাটেরই তো জিনিসগুলি ফিডে আসে আর কি। তো ওই টাইপেরই আর কি জিনিস। তো ওই তো পরে ট্রাই করছি যে হ্যাঁ এটা তো বিক্রি করা যায়, 250 টাকা 300 টাকা করে দিলে মানুষ কিনতেছে, বাট কেনা পড়তেছে 50-60 টাকা 70 টাকা, প্রিন্টের উপর ডিপেন্ড করে। প্রিন্ট সহই কিনতেছিলেন না কিনে প্রিন্ট? না, প্রিন্ট সহ, একবারে প্যাকেটিং সহ, একদম গুচি লেখা প্যাকেট ট্যাকেট করা অবস্থায় আপনি কিনতেছেন? প্রিন্ট করা মানে সুন্দর অনেক, যারা একটু স্টাইলিশ বা ইয়া পছন্দ করে, মানে এমনি একটা KN95 মাস্ক পরতে কেমন লাগে, দেখায় ভালো তো দেখায় না, ওইগুলো পরলে আবার একটু মানে একটু কুল দেখায়, ভাই বাসে ওরকম, তাই না? তো সেজন্য মানুষ হিউজ পরিমাণে কিনা শুরু করছে ওইগুলো। দেখা গেছে যে অনেকে 10-15 20 টাকা করে নিতেছে বা প্রতি মাসেই নিতেছে, ঠিক আছে, এরকম মানে আমাদের রিপিট কাস্টমার আসতেছে। বাট ওইটার আর কোনো মার্কেট মানে আর কোনো কম্পিটিটর ছিল না, ঠিক আছে। হোলসেল করতো একজন, এটা চিটাং থেকে আসতো সম্ভবত, আমার সঠিক মনে নাই। তো ওটার থেকে আমরা নিতাম, ওটাও ফেসবুক অ্যাডের মাধ্যমে বিক্রি করতাম। বাট ওটাও তো ওই যে ব্র্যান্ডেড প্রোডাক্ট, যার কারণে বেশি দিন সাস্টেইন করতে পারিনি। বিভিন্ন আপনার মনে আছে নাকি ভাই জানি না, আপনার সাথে আমার ফেসবুক অ্যাডের ঝামেলা নিয়ে কথা হয়েছিল। মেহেদি কথা বলছিল আপনার সাথে ওই বুট ক্যাম্পে আর কি অ্যাড হওয়ার মাধ্যমে। এই সেম প্রবলেম উনি মনে হচ্ছে ওনার উদ্যোক্তার পুরো জীবনে এখনো আপনার সাথে জাকারবার্গ সাহেবের ঝামেলা আছে মনে হয়, কোনো একটা কিছু করলে অ্যাড আটকায় দেয় আপনার। অনেকগুলো পেজ গেছে আমাদের। আচ্ছা, সো মাস গেল, এরপর জুতা কেমনে আসছে? জুতা আসছে কিভাবে, জুতাটা এটা আমার মাধ্যমে আসছে, ঠিক আছে। আমার তো চায়না যাওয়ার প্ল্যান, মানে দিন শেষে যাই করি না করি আমার টার্গেট যে আমি চায়না যাব, ঠিক আছে। আমি পড়াশোনা করব এখানে, আমি বিজনেস করব, ঠিক আছে। এই ডেলিভারি করি বা এই করি যাই করি সবকিছু করি, আমার ওইখানে স্টাডি করবো। আমি তো HSC দিয়ে বসে আছি, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিস, এক্সাম দিছি, বাট চান্স হয় নাই, ঠিক আছে। তো এরকম টাইপের একটা আর কি সিচুয়েশন ছিল, বা এরকম একটা মাইন্ডসেট ছিল যে আমি চায়না যাবো। তো চায়না যাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতেছি, ডেলিভারি করতেছি, ঠিক আছে, ফুড ডেলিভারি করতেছি, প্রোডাক্ট ডেলিভারি করতেছি, টিউশনি করতেছি, ঠিক আছে। মাঝখান দিয়ে আমি আরেকটা বিজনেস করছি, সেটা হচ্ছে মাশরুম চাষ করছি, ঠিক আছে। এটা আবার আরেক ফ্রেন্ডের সাথে একটা, এটা লং স্টোরি, তো এটা না বললাম। তো মাশরুমও চাষ করছি, লস হয়েছে, আমি অ্যাজিউম লস হয়েছে। ওইখানে আমার ইনভেস্টমেন্ট ছিল না, ওইখানে বাট আমার খাটনিটা ছিল আর কি। আমি প্ল্যান দিছি যে বন্ধু এরকম করা যায়। আমার বড় ভাই করতেছিল তখন, আমার একটা ভাই আছে, বড় ভাই, আপন আর কি বড় ভাই। তো ভাই করতেছিল দেখে আমিও একটু ইন্টারেস্ট মানে আসছে আমার, যে আমিও তো করতে ট্রাই করে দেখি। আচ্ছা, তারপর জুতাটাতে আসি। তো চায়না যাওয়ার জন্য তো অনেক লবিং করতে হয়, যে কিভাবে যাওয়া তো না, তাই না, এই এজেন্সি ওই এজেন্সি। তো এরকম করতে করতে দেখা গেছে যে ফেসবুকে অনেক এরকম, কারণ সবকিছুর ভাই
মিলবন্ধন হচ্ছে ফেসবুক, ওইখানে সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন গ্রুপ দেখে যে আপনি একটা জিনিস পছন্দ করেন, ওটারও কমিউনিটি আছে ফেসবুকে। তো চায়না স্টুডেন্টের মানে বা ওই যে যারা পাঠায় আর কি, ঠিক আছে, বা যারা স্টুডেন্ট তাদেরও আর কি একটা কি এরকম গ্রুপ আছে। তো এরকম একটা গ্রুপ পাইছিলাম। তো গ্রুপে এক ভাইয়ের সাথে আর কি পরিচয় হয়েছে আমার, যে চায়না থাকে, বা ওই যে করোনার সময় আর কি রিটার্ন আসছে। ম্যাক্সিমাম মানুষ তো রিটার্ন এসে পড়ছে করোনার সময় চায়না থেকে, যারা স্টাডি করতো বাংলাদেশে। ওই ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ভাইয়ের নাম হচ্ছে সাইফুল ইসলাম। তো বলা যায় এখন আমার মানে রক্তের ভাইয়ের মতোই আর কি সম্পর্ক হয়ে গেছে বর্তমানে। তো ওই ভাই দেখতেছিলাম যে কিছু প্রোডাক্ট আনে মাঝে মাঝে, আইনা আর কি সেল করার চেষ্টা করে অনলাইন। তো আমি আর কি একদিন নক করছি, মানে এমনি তো চায়না নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে ভাই কেমনি কি যাবো না যাবো, কি করা লাগে, প্রসেস কি। তো এই নিয়ে এমনি একটা মোটামুটি একটা সম্পর্ক হয়েছে, মানে অত ভাই ভাই না, মানে আননোন সম্পর্ক হয় যেভাবে আর কি প্রথমে। তো বাইরে একদিন অ্যাপ্রোচ করছি যে আপনি তো প্রোডাক্ট আনতেছেন না, আমি একটু বিক্রি করে দিই, বিক্রি করে টাকা দিব আপনাকে, আমার কাছে তো টাকা নাই যে আমি কিনবো আপনার থেকে, ঠিক আছে, এরকম আর কি একটা অ্যাপ্রোচ করছি। দেন ভাই আর কি একটু অবাক হয়ে গেছে যে তো চিনি না জানি না তেমন একটা, ওটা দিব কি না দিব। দেন ওই করছে কি আমার আরেকটা ফ্রেন্ড রে ভাই নক করছে, ঠিক আছে, ওর মাধ্যমে আর কি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো ওই রে নক করছে যে ওর নাম হচ্ছে শুভ। তো বলতেছে শুভ, তমাল তো তোমার ফ্রেন্ড তাই না? যে হ্যাঁ, ওই তো আমাকে এরকম আর কি অ্যাপ্রোচ করছে, কি করা যায়? বলছে না ভাই কোনো প্রবলেম নেই, ওর রিস্ক আমি, কোনো সমস্যা নেই, ছেলে ভালো, ঠিক আছে। এরকম ওই একটা রিপ্লাই দেওয়ার পর ভাই আর কি পরে একটু আর কি বিলিভ করছে। দেন আর কি গ্যারান্টার হইছে আপনার। হ্যাঁ, আমার গ্যারান্টার অনেকেই ভাই, এটা আমি অনেক সময় অবাক, আমি এটা পরে বলতেছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর। সো আপনি প্রোডাক্ট ওনার থেকে আপনাকে কনফার্ম করলো যে না উনি ঠিক আছে ছেলে দেয়া যাবে। জুতা তখন আসে নাই। জুতা আসেন। এটা তাহলে কি আনলেন ওনার কাছ থেকে? ওই যে হেডফোন, তারপর ওই যে এয়ারবাডস, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলি প্রথমে আর কি সেল করছি আর কি। কিভাবে করছেন? ওটা অনলাইনের মাধ্যমে করছি, বা আমি স্টোরি দিছি, আমার এখনো আর কি মেমোরিজ আসে যে আমি এগুলো দিলাম, ঠিক আছে। তো ওইটা করছি। দেন দেখছি যে আমার চাহিদা আছে, পরে দেখি যে ভাই জুতাও আনছে, ঠিক আছে। পরে আমি বললাম যে ভাই জুতাও সেল করি। দেন দেখি একটু দামি প্রোডাক্ট যদিও, ঠিক আছে। প্রথমে তো এই হেডফোন আর কয় টাকা, 100 টাকা 120 টাকা এরকম কেনা পড়তো, 200 টাকা বা 250 টাকা বিক্রি করতাম। তারপর এয়ারপডস ওইগুলো ধরেন 300-400 টাকা কেনা পড়তো, 700-800 টাকা বা 1000 টাকা এরকম রেঞ্জের মধ্যে বিক্রি হতো। বাট জুতা জিনিসটা ওই যে তখন 800 টাকা 700 টাকা এরকম আর কি কেনা পড়তো ভাই থেকে। এগুলো কি ইরাম নামে? তখন এরকম আসে নাই, আচ্ছা, তখন এরকম আসে না। তখন ডোর স্টেপ লজিস্টিক্স বা এরকম টাইপের নাম দিয়ে আর কি আমরা 8-10টা পেজ খুলে ফেলছি, একটা যেতেছে একটা খুলতেছে। জুতা নিলাম, দেন দেখতেছি যে অ্যাড চালাইলাম, বিক্রি হইতেছে, বা ফেসবুক থেকেও নিতেছে, আমার ফেসবুকের ফ্রেন্ড সার্কেলও নিতেছে আর কি। এভাবে আর কি মোটামুটি একটা কনফিডেন্ট পাইছি যে হ্যাঁ এটা সেল করা যায়, এটাতে লাভও আছে ভালো, ঠিক আছে, মোটামুটি 50% প্রফিট থাকে। জিনিসটা কি এরকম যে জুতা আনছে ভাই কতগুলো, আপনি আনলেন, ছবি তুললেন, তারপর ফেসবুকে পোস্ট দিলেন, অ্যাড দিলেন, বিক্রি হয়ে গেল? বিক্রি করে বাইরে টাকা দিয়ে দিতাম। কিরকম অ্যাড ছিল? অ্যাডের ব্যাপারে ভাই আমি কিছু জানি না, এটা টোটালি আমার পার্টনার দেখে আর কি। মানে কি এরকম ছবি দিত? আমি তুলতাম সব, হাতে ধরে ছবি তুলতাম, বা যে দেখা যায় দেওয়ালটা ভালো সাদা দেওয়াল, এমনি করে হাত ধরে ছবি তুলতাম, বা দরজার পিছনে ছবি তুলতাম, আর অ্যাড ব্যান খাইতো আরেকটা পেজ খুলতাম, ঠিক আছে, এরকম। তো এইভাবে আর কি চলতেছে। মনে হয় 40-50 পেজের অ্যাডমিন ছিলেন তাহলে? এত না, অনেকগুলো, 10-15-20টা এরকম হবে, ঠিক আছে। অনেক পেজ তো মানে নামগন্ধ চলে গেছে, নাই, মানে অনেক পেজ অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে পড়ে আছে, সেগুলো মানে টুকটাক ফলোয়ার পড়ে আছে, রান করতেছি না আমরা। ওকে, সো আমরা জুতা পাইছেন, জুতার ছবি তুলতেন, পেজে অ্যাড দিতেন, ব্যান হইতো আর বেচতেন, এরকম একটা মিক্সের মধ্যে এরকমই আর কি চলতেছিল। তাছাড়া তো উপায় নেই, মানে ব্যবসা তো করতে হইব, ঠিক আছে, মানে পকেট তো খরচ চালাইতে হইব, এরকম আর কি একটা ইন্টেনশন ছিল যে যতগুলোই পেজ ব্যান হোক মানে খুলবই, আরেকটা খুলে আরেকটা চালাবো, আরেকটা খুলে আরেকটা চালাবো, এরকম। এই কাজগুলি আমার পার্টনার দেখতো, আর আমি তো এই যে অর্ডার পড়তো, আমার বাসা থেকে ভাইয়ের বাসা মোটামুটি 3-4 কিলোমিটার দূরে এরকম। তো আমি ওই যে সাইকেল তো ছিল তখনও, সাইকেল নিয়ে যেতাম, দুই পাশে দুইটা আর কি যে বাজারের ব্যাগ ঝুলাইতাম, যাইতাম, যে পরে বাসার ভাইয়ের বাসার নিচে গিয়ে ফোন যে ভাই এই সাইজ এই কালার অর্ডার পড়ছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, ঠিক আছে। পরে ভাই নিয়ে আসতো, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিত,
তো গুছাইতে সময় লাগে। নিয়ে আসতে পরে বাজারে ব্যাগে ভরতাম, পরে টুন 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 করতে করতে আমি আবার বাসায় যেতাম। আমার বাসা আবার 6 তলায়, সিঁড়ি দিয়ে 6 তলায় উঠতাম, ওইটা আবার প্যাকিং ট্যাকিং করতাম, কইরা আবার যে ডেলিভারি সার্ভিসে দিতাম বা আশেপাশে ডেলিভারি থাকি সাইকেল বাইরে হয়ে যেতাম। এভাবে আর কি চলতেছিল দিনগুলি। দেন একটা আমাদের যখন মোটামুটি এটা প্রফিট জেনারেট হলো, দেন আমরা একটা প্ল্যান করলাম যে why not আমরা এটা ইনভেস্ট করি। কত মোটামুটি প্রফিট জেনারেট হইলো, মানে কত টাকা জেনারেট হইলো? মনে হয় পকেটে তখন অ্যারাউন্ড 20,000 টাকার মতো ঢুকছে, কম বেশি এরকম। তো ওই টাকাতে তো আর ইনভেস্ট করা যায় না, বাট আমাদের একটা ইন্টেনশন ছিল যে আমরা ইনভেস্ট করবো, এখন ওইভাবে সেল করবো না। তো দেন আর কি আমরা সবকিছু করলাম যে চায়নাতে এই প্রোডাক্টের দাম এত অ্যাকচুয়ালি, তাহলে আমাদের একটা মোটামুটি পরিমাণের প্রোডাক্ট আনতে আমাদের এত টাকা লাগবে। মানে আপনারা ডিরেক্ট আনবেন? হ্যাঁ রাইট, মানে ভাই আর কি করে দিবে, সবকিছু আনবেন, বাট সবকিছু করে দেবে, বাট এটা আর কি ডিলটা ডিফারেন্ট আর কি, ঠিক আছে। তো দেখা গেছে যে আমাদের টাকা তখনও শর্ট ছিল। তো মেহেদি করছে কি তার একজন ফ্রেন্ডের থেকে প্রায় 30,000 টাকা আর কি ইনভেস্ট নিছে, মানে প্রফিট শেয়ার এইভাবে আর কি, মানে সুদ টাইপের না বা ওই ইন্টারেস্ট টাইপের না, ওই প্রফিট শেয়ারের মাধ্যমে আর কি, যে হ্যাঁ আমাদের এরকম এরকম প্রফিট হইলে এরকম এরকম আর কি তুই পাবি। তো তখন সেই ইনভেস্টর 30,000 টাকার মতো মনে ইনভেস্ট করছে, আর আমাদের টাকা মিলে 40 বা 50,000 টাকার এরকম আমরা একটা ইনভেস্ট করে ফার্স্ট একটা শিপমেন্ট নামে, সেটা হচ্ছে 2020 সালের নভেম্বর বা ডিসেম্বর এমন সময় আর কি আমাদের শিপমেন্টটা আসছে। 40,000 টাকার শিপমেন্ট, 50,000 টাকা, 40 থেকে 50,000 টাকার, 40 থেকে 50,000, সরি 40 থেকে 50,000 টাকার শিপমেন্ট, মানে কতগুলা জুতা হতে পারে? তখন তো যে কম দামি জুতা বিক্রি করতাম, ওগুলো পার পেয়ারে ধরেন 900 টাকা 950 টাকা এরকম পড়ছিল। 50-60 জোড়া হবে আর কি, 50-60 জোড়া, রাইট 60 জোড়া এরকম, মানে 3 কার্টন পার কার্টনে 20 পেয়ার করে 3 কার্টন প্রোডাক্ট নামাইছি। এগুলা কোন জুতা হবে, কোন ব্র্যান্ডের রেপ্লিকা হবে, বা কি রকম, মানে এইটা কিভাবে সিলেক্ট করতে? এটা সিলেক্ট করছি কিভাবে, আমরা তো কিছু রিসেলে যে বিক্রি করে আসছি, বিক্রি করে আর কি আমরা দেখছি যে না এই প্রোডাক্টটা চালানো যায়। দেন আর কি আমরা যে ডিসাইড করছি যে না এই প্রোডাক্টের আরেকটু ভালো কোয়ালিটি আমরা আনবো। এটা তো 1,000-1,200 টাকা বিক্রি করতেছি, আর ওইটা আমরা ধরেন 1500-1600 বা 2,000 টাকা বিক্রি করবো। তো ওই তো আমাদের আনসি 900 টাকা বা 950 টাকা কস্টিং পড়ছে, অ্যাড চালাইছি, দেন বিক্রি করে আমরা তো 1500 বা 1600 টাকা বিক্রি করছি। দেন ধরেন অ্যাড কস্টিং বেড়ে যাওয়ার পরে আমরা সেটাকে আবার 2,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি। তো আপনার আগের এক্সপিরিয়েন্স হচ্ছে কি চলছে, ওইটা দিয়ে আপনি বুঝছেন কি আনতে হবে। স্মার্ট। হ্যাঁ, ওটা দিয়ে আমরা একটা ডিসিশন নিছি যে কি করা যায়। তখনও কি ইরামবিডি নাম হয়েছে না এখনো লজিস্টিক্স? তখনও ইরামবিডি হইছে এন্ড লজিস্টিক্সও ছিল, দুইটাই চলতেছে তখন। ইরাম নামটাও কিন্তু আমরা ওইভাবে দেই নেই, মানে সিলেক্ট করি নেই, কি একটা নাম দেওয়া লাগবে দেখে দিছি। আপনি ধরে নিছেন যে এই পেজার থাকে কয়দিন, আর আমরা নাম দেওয়ার আগে 1 সপ্তাহ চিন্তা করি, আর ভাই জাস্ট দিয়ে দিছে জোস। তারপর এগুলি সব মেহেদি করতো, ইরাম দিছিল, ওইটা ব্যান খাইছে, দেন ইরাম বিডি দিছে, ঠিক আছে এরকম। ওইটা ব্যান খাইছে সেম কারণে। আপনারা কখনো চিন্তা করেন নাই যে ব্যান খাচ্ছে কেন, ওইটা আগে ঠিক করি? এটা তো আমরা বুঝতেছি যে কপি প্রোডাক্ট, এটা তো ওরা তো মানে যে ফাইন্ড আউট করে দিতেছে যে হ্যাঁ তোমার এই জন্য আর কি আমরা ব্যান করে দিতেছি, ঠিক আছে। 50-60 জোড়া পুরোপুরি বিক্রি হয়ে গেছে অ্যাড দিয়ে, কোনো সমস্যা? হ্যাঁ পুরোপুরি বিক্রি হয়েছে। দেন আমরা আবার ওই টাকা, কত টাকা লাভ হয়েছে 40-50? ওইভাবে তো আসলে গুণা না, টাকা আসে ওই টাকাটা আমরা আবার লাগাই দিই। আনুমানিক ডাবল ধরেন আরো 50,000 প্রফিট হবে এরকম না আরো কম? এরকমই 40-50,000 টাকা যখন আমাদের ক্যাশে দেন, আবার একটা শিপমেন্ট, এখান থেকে আমরা কেউই 1 পয়সা উঠাই নেই। চলতে ফিরতে যা লাগে, মানে চলতে ফিরতে বলতে মানে ট্রান্সপোর্ট কস্ট, এই ওয়্যার হাউস থেকে বাসা পর্যন্ত মাল আনা, বা যে কস্টেপ কেনা বা প্যাকেজিং কেনা, এইসব কিনতে যা খরচ হবে ওইখান থেকে। আপনারা চলতেন কিভাবে তখন? ওই যে আমি টিউশনি করতাম। ও তখনও আমি বাড়িতাম, হ্যাঁ, যে প্রোডাক্ট অর্ডার করলে আমি ডেলিভারি কস্ট কত 70 টাকা 80 টাকা নিতাম বা 100 টাকা নিতাম, আমি ডেলিভারি দিতাম, ওইটাতে আমার চলতো। আর মেহেদি তোর বাসায় বসে সবকিছু করতেছে, সবকিছু তো অফলাইনে আমি সামলাইতেছি, যার কারণে আর কি আমার কস্টিংটা আর কি লাগে একটু টুকটাক, যদি প্রয়োজন 100-200 টাকা আর কি নিতাম, এর বেশি না। আর আমার তো যে টিউশনি চলতেছে, দেন আমি মাশরুমের কাজও করতেছি, ঠিক আছে, ডেলিভারি কাজও করতেছি, আমার এইভাবে আর কি চলতো। সো সেকেন্ড ব্যাচ আনলেন আবার সেম প্রসেসে, এবং তারপর সেকেন্ড ব্যাচও বিক্রি হয়ে গেল। সেকেন্ড ব্যাচও আর কি বিক্রি হইতাছে। জুতার ব্যাপারটা কি, আপনি একবারে পুরো লট শেষ করতে পারবেন না কোনোদিন, কারণ এখানে সাইজের ব্যাপার আছে,
40 থেকে 45 পর্যন্ত সাইজ এরকম হয়, ঠিক আছে? তো আপনার 40 বিক্রি হলে 45 বিক্রি হবে না, 42 বিক্রি হলে 43 বিক্রি হবে না, বা সব সাইজ একবারে শেষ হবে না। তো আপনার জুতার বিজনেস কন্টিনিউ করার জন্য আপনার মানে ব্যাকলটে প্রোডাক্ট থাকবেই, এন্ড ওটা মিলে আনাইতে হবে। সরি ভাই, মাঝখানে থামাইছি, রাখবেন না। কোন এরা এমনি পার্সোনাল ইন্টারেস্ট থেকে, এটা হয়তো আমিন তো জুতা বেচে না, বাট ও জামা কাপড় বেচে, জামা কাপড়ের সাইজের বিষয় থাকে। সো দুইজনের কাছেই প্রশ্ন, বাট মেইনলি আপনার কাছে প্রশ্ন যে কিভাবে ঠিক করেন যে কোন 41 আনবো না 42 আনবো, না কোনটা বেশি আনবো কোনটা কম আনবো, এটা কেমনে ঠিক? আমার মাথায় একই কোয়েশ্চেন আসছিল যে কোন সাইজটা বেশি চলে। 42 43, 41 42 43 এটা বেশি আনা হইতো আর কি। এই সাইজের মানুষজন আর কি বেশি, এভারেজ হাইটের, মানে হাইটের একটা ব্যাপার, হাইটের সাথে পায়ের রেশিওর একটা কিন্তু ব্যাপার থাকে, সবার সাথে মিলে না, আবার এটা কম বেশি হয়। বাট কত 41 42 43 41 42 40 সবচেয়ে বেশি বেশি আর চলে। সবচেয়ে কম চলে হচ্ছে এর একদম নিচেরটা না একদম উপরেরটা? দুইটাই আর কি। 40 44 45 একটু কম চলে, কারণ অত বড় পা সবার হয় না। বাট বাংলাদেশে তো হয় বাট না। দেখা যায় যে ভাই এই থিওরিতে ভাই সবসময় চলতে পারবো না, পরের লট আনছি দেখা যায় 44 শেষ। বাট একটা আন্দাজ করলে আপনাদের সবচেয়ে বেশি হচ্ছে 41 ওইভাবে আর কি অ্যাজাম্পশন করে আনা হয়। এটা তো মানে আমি তো প্রি অর্ডার নিতেছি না যে ধরে ধরে আনবো, হ্যাঁ ভাই 10 জন 42 অর্ডার করছে, 10 জন 45 অর্ডার করছে, নিয়ে আসি, এরকম না। আমরা তো স্টক করে বিক্রি করতেছি, তো দিন শেষে আমার কিছু লট পয়টা থাকবে, এটা স্বাভাবিক। ওকে, নাইস। এই যে ব্যাপারটা, সো ধরেন অনেকগুলো অ্যাঙ্গেলের প্রশ্ন আছে। প্রথম সহজ যে প্রশ্নটা আগে করি, যে এইরকম যখন আপনার ইরাম বিডি ছিল না, তার আগের পেজও ছিল, এমনি এক ভাইয়ের কাছ থেকে আপনি ধার না, মানে আপনি নিয়ে আসলেন যে আমি বেচি, রিসেল, হ্যাঁ, ওইভাবে নিয়ে এসে বেচলেন। তখন যারা কিনছে, পরে যখন পেজ খুলে দুজন মিলে গুছায় শুরু করলেন, তখন কি তারাই মানে রিপিট অর্ডারই? কি রিপিট অর্ডারও হয়েছে অনেক। কিরকম হবে রিপিট? দেখা যায় যে হান্নান ভাই নিল, হ্যাঁ, পরে ভাইটা দেখে জুতাটা তো ভালো নাইস, পরে ফারহান ভাই বললো যে কই থেকে নিছস, হ্যাঁ, ঠিক আছে, দাম এত, হ্যাঁ দাম তো ভালোই, এরকম মাউথ টু মাউথ, ওয়ার্ড অফ মাউথ থেকে। ওয়ার্ড অফ মাউথ তো ঠিক রিপিট হইলো না। রিপিট বলতে আমি বলতেছি যে সেম মানুষ একটা জুতা কিনছে, তারপর জুতা তো মানুষ মানে দেখা যায় যে যেহেতু এটা রেগুলার ইউজের একটা, তখন ওইভাবে ধরেন ফ্যান বেস বা ট্রেন্ডি জিনিস ওরকম ছিল না, এটা ছিল একটা নিড, বেসিক নিড। তো বেসিক নিড মানুষ একটা জুতা না ছিল একটা জুতা কিনে না, ঠিক আছে। এটা তখনও তো কোভিড চলতেছে, তাই না? না, কোভিড মানে চলতেছে, এটা তখন আর কি মানতেছে না কেউ, মানুষ মানে দুনিয়ার সব কাজই করতেছে, বা মানে হাট বাজার করতেছে, সবকিছু করে, অফিস আদালত করতেছে, কিন্তু স্কুল কলেজ চলে না, ঠিক আছে, সব অনলাইন, ঠিক আছে, এরকম কোভিড চলতেছিল। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কোভিড এর সময় হঠাৎ করে একটা জুতার মতো ব্র্যান্ড, যেটা ধরেন বাইরে পড়তে হয়, ওইরকম একটা জিনিস আপনি ধুমায় বিক্রি করে যাইতেছেন এবং কোনো সমস্যা হইতেছে না, ওই কারণে আমি জিজ্ঞেস করলাম যে তোকে বাইরেই হইতে চায় না, তো তখন জুতা কিনতে ছিল না কোভিড। টু আনসার ইউর কোয়েশ্চেন, ওকে, সো প্রথম লট, দ্বিতীয় লট হয়ে গেল, ইরাম বিডি এরকম করে চলতেছিল আর কি। লটের তো হিসাব বলতে পারবো না, এরকম করে চলতেছে, হ্যাঁ, ঠিক আছে, চলতেছে। দেন আমাদের তখন পর্যন্ত আপনার চায়না যাওয়া হয় নাই? তখনও কি মাথার মধ্যে ঘুরতেছে যে চায়না যাওয়া? পর্যন্ত চায়না যায়নি। আয় হায়, ওনার স্বপ্নটাই পূরণ হয় নাই এখনো। আয় হায়, নাইস, ওকে। আমার স্বপ্ন কিন্তু আরেকটা ছিল, সেটা বলবো। আচ্ছা, আমার স্বপ্ন ছিল, আমি বেসিক্যালি এই যে স্কুল কলেজ থেকে আমি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিলাম, লাইক প্রজেক্ট বানানো, ঠিক আছে, আইটি রিলেটেড বা রোবট টোবট, এই সব কাজ আমি করতাম, ঠিক আছে। তো আমার আর কি এটা নিয়ে ইন্টারেস্ট ছিল। আমি ধরেন এই যে রোবট কম্পিটিশন হইতো, বা ওই যে লাইন ফলোয়িং রোবট, বা সকার বট, বা এই যে রোবট, মানে এইসব টাইপের আর কি। আপনি কি কখনো বানাইছেন স্মার্ট শহর? না, এইগুলাই বানাই না, এইসব মানে থার্ড ক্লাস প্রজেক্ট আমি কোনোদিন করি নাই। পানি দিয়ে লাইট অন হয়, আমি ওগুলো একবার বানাইছিলাম, আর্টের সিস্টেম। ভাই আমাদের বাংলাদেশে সায়েন্স ফেস্ট গুলোতে মানে এই যে স্মার্ট শহর, পরিকল্পিত শহর, এইগুলো মানে এখন পর্যন্ত চলতেছে, এগুলি মানে এত লেম প্রজেক্ট। আবার গেস্ট যায় বলে এটা হইলে তো আমাদের দেশের উন্নতি হবে, এইগুলি। ওয়েট দাঁড়ান, আমি খুবই ইন্টারেস্টেড আপনার ইরাম বিডি নিয়ে। আপনি সেকেন্ড লট থার্ড লট দিচ্ছেন, এর আগে মানে কখন বুঝছেন যে কি রে, এটা তো আমার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, মানে ওই পয়েন্টে কি ছিল? ওই পয়েন্টটা আরো অনেক পরে আসছে। আচ্ছা, আমার প্ল্যানটা আগে বলে যে আমি কি করতে চাইছি সেটা শেষ করি। সেটা হচ্ছে তো আমি যেই কাজগুলি করতাম সেটা আমার প্যাশন থেকে করতাম, যে হ্যাঁ
যে রোবট নিয়ে তো ইন্টারেস্ট অনেক, আমি তো ওইখান থেকে আর কি চায়না যাওয়ার প্ল্যান হয়েছে যে রোবোটিক্স কিন্তু বাংলাদেশে তখন স্টাডি হয় না। লাইক ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট আছে, এখন নামটা মনে নাই, তখন ছিল একটা ডিপার্টমেন্ট আছে, তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আর মানে সেম ডিপার্টমেন্ট ওইখানেও ছিল আর কি। এই বাংলাদেশের 2 জায়গায় আর কি পড়ায় এই মানে স্পেসিফিক ভাবে এই সাবজেক্টটা, আর কোথাও নাই। নিজের থেকে ইন্টারেস্ট নিয়ে আর কি করতে হয় এই জিনিসগুলি। তো আমার প্ল্যান ছিল যে চায়না, সবকিছু তো চায়না থেকে আসতেছে, পার্টস রিলেটেড সবকিছু তো চায়না থেকে, তো আমি চায়না যাবো আর কি। মানে তখন থেকে আর কি মাইন্ড সেট হয়েছে আমার যে আমি চায়না যাবো। তো আমার প্ল্যান ছিল যে হ্যাঁ, আমি আবার ওয়ার্কশপও নিতাম, সায়েন্স ক্লাব করতাম, ওখানে ওয়ার্কশপও নিতাম যে কিভাবে তুমি রোবট বানাবা, কিভাবে কোডিং করতে হয়। কিন্তু আমার কিন্তু তখন পর্যন্ত আমার কম্পিউটার বা ল্যাপটপ ছিল না, আমি আরেক ফ্রেন্ডের বাসায় গিয়ে করতাম এসব কাজ, ঠিক আছে, কোডিং টোডিং, ওই যে আরডিনো, উনো, তারপর ন্যানো, এইসবগুলো ছিল, ওইগুলোতে আর কি কোডিং করতে হইতো, ঠিক আছে। তো তখন পর্যন্ত আমার ল্যাপটপও ছিল না, বাট আমি রোবট কম্পিটিশন সবগুলো, মানে 8-10টা কম্পিটিশনের সবগুলোতে আমি হয় ফার্স্ট হয়েছি, সবগুলো মানে হয় ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি, ঠিক আছে, মানে প্রাইজ নিয়েই আসছি এরকম। তো আমার প্যাশন আর কি ওইটা ছিল যে আমি এই জিনিসটা করবো বা এটা নিয়ে আমি বিজনেস করবো। আমার আর কি চাকরি করার কোনোদিনও প্ল্যান ছিল না। স্কুল কলেজ যখন টিচাররা জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি করবা, পড়াশোনা শেষ করে, সবার ভাই 99% বলা পায় না অ্যান্সার যে পড়াশোনা শেষ করে একটা চাকরি করবো, ভালো একটা চাকরি করবো বা জব করবো। আমার অ্যান্সার কখনো এরকম ছিল না। আমার অ্যান্সার ছিল যে না, আমি চাকরি দিব মানুষকে। শুরু থেকে স্কুল লাইফ থেকে আমার মাইন্ডসেটটা এরকম ছিল। তো রোবট নিয়ে আমার প্ল্যান ছিল যে আমি যেহেতু আমি ওয়ার্কশপ নিতেছি, পোলাপাইনদের শিখাইতেছি যে তুই কিভাবে রোবট বানাবি, এভাবে 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 করতে হয় জিনিসগুলি। তো আমার প্ল্যান ছিল যে বিভিন্ন স্কুল কলেজে এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে আমি সবকিছু ইকুইপমেন্ট প্রোভাইড করব, সবাইকে রোবোটিক্স শিখাবো যে মানে যেই জিনিস আমি যখন আমি যেই লেভেলে করছি, এখন ভার্সিটি 3rd ইয়ারে গিয়ে মানুষরা এইগুলি করতেছে আর কি, সেম জিনিস করতেছে। আচ্ছা ওয়েট, আমার এটা একদমই ইন্টারেস্ট নাই রোবটস এর ব্যাপারে, আমি জুতা বেচতে চাই। সো আপনার কয়টা লট গেল? 4-5টা লট গেল, রাইট? আস্তে আস্তে প্রফিট হওয়া শুরু করলো। কখন টাকা বের করলেন? কোন লটে গিয়ে টাকাটা বের করলেন? 4টা 5টা? কখনো বের করিনি, আমরা অনেক পরে গিয়ে টাকা বের করছি। সো এর মধ্যে আপনি সাইডে যা যা করতেছেন, টিউশনস? হ্যাঁ, চলতেছিল, সবই চলতেছিল। দেন কয় বছর চলছে এটা? 2023-22-এর মিডল বা লাস্ট পর্যন্ত চলছে। 3 বছর ধরে আপনি ব্যবসা করছেন। ডেলিভারিও কি 3 বছর করছেন? ডেলিভারিও করছি। ডেলিভারিও 3 বছর করছেন, টিউশনসও 3 বছর করছেন, রাইট। আর এখানে জুতা, লাস্টে এসে জুতা আর মাস, জুতা মেইনলি ফোকাস। জুতা মেইনলি আর কি। ওকে, কয়টা লট গেল সেটার হিসাব নাই, বাট দেখা গেছে যে রাফলি 15-20টা লট। তো আসলে দেখা যায় প্রথমে তো ছোট লট থাকে, যে 60 পেয়ার আনছি, দেন হয়তো একটু বাড়ায় আনছি, দেন পরের লটে আরো বাড়ায় আনছি, দেন পরের লটে আরো নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছি, মানে এইভাবে চলতেছিল। পরের লটে আমরা আরো 5টা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছি, ঠিক আছে। দেন আর কি আস্তে আস্তে আমরা ওই যে জুতা যে একটা নিড, ওই নিড থেকে ফ্যাশনে এসে পড়ছে, বা একটা বলা যায় যে ফ্যান বেজে এসে পড়ছে যে না, এই জিনিসটা লঞ্চ হয়েছে, জিনিসটা আমার লাগবে। আচ্ছা, এটা কেন হয়েছে? এটার পিছনে কিছু রিজন, সেটা আমি আসতেছি। তখন কি ভাই আপনাদের অলরেডি অফিস আছে, নাকি এইসব জুতা এনে বাসায় রাখেন? প্রথম তাহলে শুরুর কাহিনীটা বলি। তো যখন ওই যে ফার্স্ট লটটা আমি আনছিলাম, হ্যাঁ, 3 কার্টন মাল, এটা হচ্ছে 60 পেয়ারের জুতা। তো আমি প্রথমে আর কি খুশি মনে বাসায় উঠাইছি আর কি, ঠিক আছে। 3 কার্টন পরে বাসায় উঠেছে, আম্মু দেখা খুশি হতে, ছেলে চায়না থেকে 60,000 টাকার প্রোডাক্ট আনছে, সরি 50,000 টাকার প্রোডাক্ট আনছে। আশেপাশে আর কি এই যে পাশের বিল্ডিং এর ভাবি, ঠিক আছে, দেখছে, ওইখানেও বলতেছে এরকম। তো আমার আর কি ভালোই লাগছে। পরে ওই দিনই আবার দুপুরে আম্মুর সাথে কিনে একটা যাচ্ছে আমার, ঠিক আছে, কথা কাটাকাটি হয়েছে। তো আম্মু আর কি তুইও বাইরে, তোর জুতা, ঠিক আছে, এরকম। তো জুতাগুলি সব আমার আর রাখার বাসায় সুযোগ ছিল না, আমি জুতা নিয়ে সুন্দর মতো বের হয়ে গেছি। আমি বাসায় ছিলাম, আমি খালি জুতাগুলি বের করছি। তো রাখলেও হোশ আছে যে নিজে তো বাইরে থাকতে পারবো না এখন, রাইট। তো ওই জুতাগুলি নিয়ে আমি একটা আর কি একটা ম্যাচে একটা রুম 4-5 জন তো থাকে একটা ম্যাচে, তো একটা সিট ভাড়া নিয়ে আমি প্রোডাক্টগুলো রাখছি আর কি, কোনো মতে আর কি রাখছি। ওটাও 6 তলায়, মানে সিঁড়ি দিয়ে উঠা লাগতো, লিফট নাই আর কি, ঠিক আছে, এরকম আর কি একটা অবস্থা। তো যত অর্ডার আসতো, মানে এগুলি তো সব আমারই হ্যান্ডেল করা লাগছে।
শুরুর দিকে যখন মেহেদী বলছিল ভাই আপনি খালি ডেলিভারি কাজ করবেন, এখন দেখা যাচ্ছে সব মানে পুরা বিজনেসটাই আর কি আমার দেখা লাগতেছে, কেমনি কি করা লাগবে না লাগবে সবকিছু আমারই করা লাগতেছে, ঠিক আছে। তো ওইভাবে আর কি ওই জায়গায় রাখছি। দেন ওইখানে দেখা যায় যে যখন সবাই থাকতেছে বাসায়, আমি সব কার্টুন নামায় জুতা আওলা জলা কইরা সবকিছু যে প্যাকিং ট্যাকিং করতেছি, ওইগুলো নিয়ে আবার আমি আমার বাসা 6 তলায় যেতাম, ঠিক আছে, ওইখানে আবার প্যাকিং করতাম, ঠিক আছে। মানে ওই 6 তলা থেকে নামায় দেন আবার আরেক 6 তলা উঠা ওটা প্যাকিং করতাম, দেন 6 তলা থেকে নাইমা দেন ডেলিভারির কাজে যেতাম বা ডেলিভারি সার্ভিসে দিতাম, এরকম চলতো আর কি জিনিসগুলি। তো ওখানে যারা থাকে তাদের ডিস্টার্ব হইতেছিল অনেক, যে হ্যাঁ থাকার জায়গায় তুমি গোডাউন বানায় ফেলো, এটা তো ঠিক না, তাই না। তো দেন আর কি করছি কি একটা আরো, এটা অনেক পরে যখন বিজনেস আরেকটু বড় হয়েছে, যে ওখানে রাখা যেতেছে না, বড় একটা লট অর্ডার দিছে, এটা তো এখানে রাখাই যাবে না, পুরো রুমই ভরা যাবে। তো আমি একটা রুম ভাড়া নিছি 5,000 টাকা, এরকম একটা রুম ভাড়া নিছি 3 তলায়। ওটা একটা ভাঙাচোরা বাসা, উপর টিন শেড, উপরে একটা জালি টালি দেওয়া কোনো মতে আর কি, বৃষ্টি পড়লেও একবারে টপ 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 করে আর কি, এরকম অবস্থা। তো ওইখানে আর কি বলা যায় যে প্রায় 20-30 কার্টুন মাল আজকে, মানে একবারে না মাল 40 মাল, ওটা একটা বড় মোটামুটি বড় শিপমেন্ট ছিল। আর এটা 200-300 পেয়ার এরকম, আরো বেশি না, 200-300 পেয়ার না, 400-500 পেয়ার এরকম ছিল। আর ওইটা ছিল 2022-এর ঈদকে টার্গেট করে। তখন আর কি ইরাম বিডি আসছে, ইরাম বিডি শুরু হয়েছে 2000 বলা যায় 22 থেকে বা 22 থেকে শুরু হয়েছে আর কি। এবং তখন ইরাম বিডি নামে পেজ চালায়, ঠিক হইলো মোটামুটি যে আপাতত অনেকদিন এটাই করবো, এইটাই করবো। দেন করছিও, করার পর এটাতে মোটামুটি 8-10 হাজার 15 হাজারের মতো ফলোয়ার্স হয়েছে। দেন এটাও চলে গেছে। এটা অনেক বড় একটা কষ্ট লাগছে, যে তখন আমাদের জেনুইন কাস্টমার ছিল, এরকম একটা ফ্যান বেস ছিল না, জুতা কিনলে ইরাম মানে চিনি, এরকম ফেসবুকে একটা রিনাউন্ড, ঠিক আছে, যে অ্যাড আসে, ঠিক আছে, অ্যান্ড অনেকে যে ওয়্যার হাউসে এসেও নিত, ঠিক আছে, মানে আর পেজে অনেক রিভিউ ছিল, মানে 5 স্টার ছিল আমাদের, অনেকগুলো রিভিউ ছিল, হ্যাঁ না জুতা ভালো, যে তখন আমাদের রেঞ্জ ছিল হচ্ছে 2500, 2000, 3500 সর্বোচ্চ, এরকম রেঞ্জের আমরা জুতা বিক্রি করতাম। লাভ কত থাকতো একটা জুতায়? থাকতো ভাই, ভালোই থাকতো, 50% থাকতো, ঠিক আছে। তারপর অ্যাড এর কস্টিং অনেক কিছু আর কি অ্যাড হয় দিন শেষে আর কি, তো তখন একটু কমে যেত আর কি, বাট ভালো আর কি প্রফিট হইতেছিল। তখন আমরা ওই যে ডিজাইন মাস্ক গুলি বিক্রি করা আর কি অফ করে দিছি। যখন জুতা একবার আমরা পুরো দমে শুরু করি, তখন আমরা ওই মাস্ক, বাট ওইটা থেকে আমরা অনেক ভালো প্রফিট হয়েছিল, ঠিক আছে। বাট প্রফিট গুলো দিন শেষে কই যায় সেটা আর কি হিসাব থাকে না, মানে এই জিনিসটা আমি রিলেট করতে পারি না। বাট আমরা যদিও টাকা তুলতেছি না, বাট তারপরও আর কি ওইভাবে হিসাবটা মিলে যায়। তখন তো ভাই বিজনেস জিনিসটা যে মানে করতে হবে, জিনিসটা এইভাবে আগাবে, এইভাবে বড় হবে, মানে ওইরকম কোনো প্ল্যানিংই ছিল না। আমি তো বললামই প্রথমে যে আমি তো আসলে মানে এরকম বিজনেস করার প্ল্যান ছিল না কখনো। আমার প্ল্যান ছিল হচ্ছে রোবোটিক্স নিয়ে, যে পোলাপানদের শিখাবো, ওদের কাছে আমি ইকুইপমেন্ট বিক্রি করে আমি একটা ওয়েবসাইট দাঁড় করাবো, আমার বিজনেস ছিল। জুতা বিক্রি করবো এরকম মানে প্ল্যান, বা এটা দিয়ে বড় হবো বা এটা স্কেল আপ হবে, এরকম প্ল্যান আসলে কখন। এমনিতে আপনার নিজের বা মেহেদির বা যে ভাইয়ের কাছ থেকে আনছেন উনার, আপনাদের কারো কি এমনিতে এই যে স্নিকার্স মার্কেট, জুতার মার্কেট, এয়ার জর্ডানের দাম বেশি, অমুক জুতার দাম কম, এই দুনিয়ার ব্যাপারে কি আপনাদের কারো কোনো আগ্রহ ছিল এর আগে? প্রথম দিকে ছিল না, পরবর্তীতে আসলে বিক্রি করার জন্য তো অনেক ট্যাকটিক্স আছে, সো ওই জিনিসগুলি আমি অ্যাপ্লাই করছি পরবর্তীতে, ঠিক আছে। যার কারণে আমার এটা নিয়ে অনেক স্টাডি করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, যে হ্যাঁ এয়ার জর্ডান এই জুতা 2500 টাকা বিক্রি করতেছে, এটা তো আরো ভালো কোয়ালিটি হয়, ঠিক আছে। এটা তো অ্যাকচুয়ালটা এরকম না, এটার টাংটা এরকম থাকবে, এটার লোগোটা এরকম থাকবে, এটার লেদারটা এরকম থাকবে। সো পরবর্তীতে আমরা কোয়ালিটি আপগ্রেড করছি অনেক। আর এটার যে একটা ফ্যান বেজ আছে, এটার উপর একটা হিস্ট্রি আছে, জর্ডানের হিস্ট্রি আছে একটা, যে 1980 বা 85 সালে আর কি এটা লঞ্চ হয়েছে, মাইকেল জর্ডানের মাধ্যমে, সে বাস্কেটবল প্লেয়ার ছিল। তো হিস্ট্রি তো হয়তো আপনারাও জানেন অনেকে, ঠিক আছে। তো এইভাবে একটা কন্ট্রোভার্সিয়াল মোমেন্টে আর কি নাইকি আর জর্ডানটা আর কি রিলিজ হয়েছে, আর এটা তখনই আর কি উঠছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেকেই জানতো না। দেন আর কি আমি এইগুলো স্টাডি করছি, কোন জুতা কখন রিলিজ হইতেছে, এই 2022-এর সবচেয়ে হিট প্রোডাক্টগুলো কি কি ইন্টারন্যাশনালি রিলিজ হইতেছে, অ্যান্ড এগুলো স্পেশালিটি কি, এটা কোন পারপাস ইউজ হইতেছে, কোন সেগমেন্টের জন্য এটা হইতেছে, সবকিছু আমার রিসার্চ করা লাগছে তখন থেকে। আজকে ধরেন কথার কথা, সবচেয়ে বড় জনপ্রিয় এখন বাস্কেটবল প্লেয়ারকে ধরলাম, লেব্রন জেমস আর নাইকি একটা জুতা লঞ্চ করলো আজকে।
এবং ব্যাপক জনপ্রিয় হইলো আমেরিকান মার্কেটে, অনেক মানুষ কিনতেছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, অনেকটা কোলাবোরেশন করতে হবে, ওনারা কোলাবোরেশনই করতেছে, কোলাবোরেশন করলে জিনিসটা পপুলার কোলাবোরেশন করছে, পপুলার হয়েছে, ঠিক যেরকম জর্ডান সিরিজ হয়েছে সেরকম লেব্রন জেমস একটা সিরিজ। এই ধরনের এটা হয়েছে জানুয়ারি মাসে। কি মনে হয় আপনার রিয়েলিস্টিক্যালি ইরামবিডির বসুন্ধরা আউটলেটে ওইটার একটা খুব ভালো রেপ্লিকা পাইতে, এটা যদি জানুয়ারিতে ঘটে থাকে, এটা ঘটতে কতদিন লাগবে আসলে? এটা ফেকটা আগে রিলিজ হয়ে যায়, অরিজিনালটা আগেই রিলিজ, মানে আগেই বের হয়, এগুলো লিক টিক আগেই বের হয়। তো চায়নাতে এগুলো বেসিক্যালি সবই চায়না থেকে হয়, সব এক জায়গা থেকেই হয়, অরিজিনালও চায়না থেকেই হয়, এটা অনেকে জানে না। ভিয়েতনামে হয় কিছু, বাট এগুলো রানিং সেগমেন্ট পারপাসে যেগুলো তৈরি হয় সেগুলো ভিয়েতনামে হয়, বাট এই জর্ডান বলেন, এয়ারফোর্স বলেন, সব কিছু চায়নাতে হয়। তো ওদের কাছে তো প্রোটোটাইপ আছেই যে ভাই হ্যাঁ এই জিনিসটা এরকম, এটা রিলিজ হইতেছে অমুকের সাথে কোলাবোরেশন, আমরাও মানে কপি ফ্যাক্টরিগুলিতে তো ধুমা বানানো শুরু করে দেন। আর আমি তো আগে থেকে জানি যে হ্যাঁ এই জিনিসটা হইতে যেতেছে, কারণ আমার রিসার্চে রাখতে হয়, ঠিক আছে, কারণ আমার বিজনেসটা ওইভাবেই পরবর্তীতে গ্রো হয়েছে, এইভাবে ফ্যান বেস ধইরা আর কি, যে মানুষের জুতা যে প্রয়োজনীয় থেকে কেনার চেয়ে বেশি ওই যে ওই ফ্যান বেজে বা ওই মানে কোলাবোরেশন বা এই যে সব জিনিসের জন্য আর কি ক্রেজি হইতাছে মানুষের, সেটার জন্য কিনা যে হ্যাঁ ওটা ওইখানে হইতাছে, ওটা তো পাইতেছে না বাংলাদেশে, তো কি করবে একটা ফেক 1:1 গ্রেড নিয়ে। আমি জিজ্ঞেস করছিলাম যে জুতাগুলো বিক্রি হওয়ার কারণ কি ডিজাইনটা নাকি কোলাবোরেশনটা? বিকজ লেব্রন জেমস বা এরকম কয়টা জুতা বিক্রি হয়? এখন দেখা যায় যে সবাই তো আসলে কোলাবোরেশন বুঝে না, ওটা খুবই নিশ, খুবই কম মানুষ যেটা বুঝে। দেখা যায় যে একটা পিঙ্ক কালার জুতা, আমার পছন্দ পিঙ্ক কালার জুতা, আমার অনেক পছন্দ। আমি এখন পিঙ্ক কালার জুতা অনেক হাই লেভেল একটা কোলাবোরেশন হচ্ছে কারো এক্স পার্সনের সাথে, ওটা আমি যদি বাংলাদেশে আনি ওটা কিন্তু কিনবে না, কিনবে যারা বুঝে তারা কিনবে, বাট দেখা যায় যে ওইটা অনেক স্লো প্রোডাক্ট হবে আমার। বাট দেখা যায় কোলাবোরেশনও হাই, ডিজাইনও হাই, কালার ওয়েটাও ডিসেন্ট, মানুষ একবারে ধুমায় কিনা শুরু করে ওইগুলো। সো কালার ওয়েটা কম্বিনেশনটা মেইন, কালার ওয়েটাও ডিপেন্ড করে এটা, কালার ওয়েটাও ডিপেন্ড করে। সো কালার ওয়ে মোস্টলি স্টাইলটাই ইম্পর্টেন্ট, আর এটার ব্যাক স্টোরি কেয়ার করে স্টাইল এন্ড হচ্ছে রিলিজ, যে নিউ রিলিজের নিউ টয়েস এরকম আর কি আমাদের পোস্ট যায়। আমার জুতা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি একটু পরে করবো। আপনি আমাকে বলেন প্রথম স্টোর কবে দেওয়া হইলো, কেন ভাবলেন প্রথম স্টোর দিবেন, এবং স্টোরের ইকোনমিক্স একটু বলেন যে কত টাকা লাগছিল দিতে। বলতেছি তো এইভাবে রিসার্চ বেজে আমরা প্রোডাক্ট আনা শুরু করছি। দেখা যাচ্ছে যে লো কোয়ালিটি গুলির প্রোডাক্ট আনতেছি, যেগুলো আমরা শুরুতে 1500, 2000, 2500 টাকা পর্যন্ত বিক্রি, সেগুলোর আমরা পরবর্তীতে 2022-এর লাস্টের দিকে আমরা আর কি হাই কোয়ালিটি গুলো আনা শুরু করছি, ঠিক আছে। যেমন একটা জুতা ছিল, সেটা হচ্ছে এয়ার জর্ডান 1 ডিওর, ঠিক আছে, ডিওর সাথে কোলাবোরেশন করা, সেটার অরিজিনাল রিলিজ প্রাইস ছিল $2000, আর এটাও আবার মানে যে লটারি করে আর কি মানুষজন কিনতে হয়েছে, ঠিক আছে, একবারে পায় নাই, কারণ লিমিটেড পেয়ার, কত সম্ভবত 8,800 পেয়ার নাকি এরকম, মনে নেই আমার অ্যাকচুয়ালি, এরকম আর কি পেয়ার রিলিজ হয়েছিল। তো ওই প্রোডাক্টটা আমরা কপিটা মানে এক মিডিয়াম কোয়ালিটি কপি এনে আমরা 3500 টাকা বিক্রি করতাম, ঠিক আছে, 2022 সালের দিক। দেন মনে হইলো যে না, এই জুতাটা তো আমাদের এমনি অনেক ডিমান্ড, লো কোয়ালিটি কপিটাও ভালো চলতেছে, ঠিক আছে। দেন চিন্তা করলাম যে এটার একবার হাইয়েস্ট কোয়ালিটিটা আমরা আনবো, সেটা প্রাইস অনেক, কিন্তু প্রায় 6,000-7,000 টাকা লাগে যেত এক পেয়ার কিনতে তখন, আর আমাদের কিনতে এক পেয়ার, আর আনতে গেলে মিনিমাম 1 কার্টুন আনতে হবে 12 পেয়ার, তখন ওইগুলোর রেশিও 12 পেয়ার আর কি 1 কার্টুন হয়, বক্সও অনেক বড়, ঠিক আছে, 1,000 টাকার মতো না, 12 প্লেয়ার 6,000। তখন 80,000 টাকা ম্যাটার না, তখন হলো যে আমার এই ইনভেস্টটা এখানে যেতেছে, এত হাই কোয়ালিটি প্রোডাক্টে যেগুলো আমরা করি বা বেচি নিয়ে আগে। বাট ওটা ইন্টারেস্ট থেকেই যে আমাদের যে প্ল্যান ছিল যে এরকম যেহেতু আমার ভালো লাগে, আমি ওই স্নিকার কালচারের সাথে জড়িত হয়ে যেতেছি এইসব রিসার্চ করে বা কাস্টমারদের ডিমান্ড বুঝে, তো আমি ওয়াই নট আমি একটা স্টেপ নেই যে একটা ভালো কোয়ালিটি একবার হাইয়েস্ট কোয়ালিটিটা আনি, ঠিক আছে। তো তখন আর কি আমরা আনছিও, ঠিক আছে। আনার পর মানে কোয়ালিটি দেখো আমার মাথা নষ্ট, এটা কি ফেক নাকি অরিজিনাল, আমি মানে হাত কাঁপতেছে এরকম অবস্থা, হাত ধইরা যে এতটা কোয়ালিটিফুল জুতা হইতে পারে বা এতটা রিয়েলিস্টিক হইতে পারে, তো ওইটাকে আমরা বলছি 1:1 গ্রেড। বাট অ্যাকচুয়ালি ওইটা আর কি
ওই যে 1:1 গ্রেড বা ওইএম গ্রেড এগুলো আসলে কোনো বেসিস হ্যাঁ ইয়া নাই, রিয়েলিটি নাই আর কি। ঠিক আছে, কপি, গুড কপি, ব্যাড কপি এরকম ভাবে আর কি চায়নাতে চলে। ঠিক আছে, তো 1:1 এটা আর কি মুখে মুখে ছড়ানো আর কি, এইভাবে আর কি চলতো। তো আমরাও আর কি ওটাকে নাম দিয়েছি 1:1 গ্রেড। তো ওটা আমরা আর কি আমাদের ডিসপ্লে সেন্টারে রাখছি। তখন একটা ডিসপ্লে সেন্টারের কথা আসতেছি, ওই যে আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম ওই যে 5,000 টাকা। তো ওইটা তো আমাদের দিন শেষে পরে আমরা 22-এর ঈদ পার করছি, 2022-এর ঈদ পার করার পর আমাদের আর কি এটাতে আটতেছিল না, জায়গা হইতেছিল না। তো আমি প্ল্যান করছি যে একটা ফ্ল্যাট নিব আমরা, 3 রুমের একটা 650 স্কোয়ার ফিট 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেরকম হয় আর কি, সরি দুই বেড আর কি, একটু ছোট স্পেস এরকম মিলে। তো সেটা আমরা নিছি, নিয়ে একটাকে আমরা ডিসপ্লে সেন্টার করছি সুন্দর মতো করে ডেকোরেশন করে, দেওয়ালে জুতাগুলো সাজায়া, ঠিক আছে, বিভিন্ন শেলফ দিয়ে এরকম, বা যে ক্যাশ টেবিল দিয়ে আমরা ডিসপ্লে সেন্টার করছি। ওটা করার পর আর বাকি 2 রুমে আমরা আর কি ওয়্যার হাউস গোডাউন করছি, আর 1 রুমে আমি আর কি বেড বিছায় শুয়েও থাকতাম। ঠিক আছে, এরকম মানে থাকা লাগতো বিজনেসের সাথে, এরকম আর কি সিচুয়েশন হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার 2022-এর কুরবানির পরের কথা, সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় আর কি। তো ওইটার পরে আমাদের ওই যেই পেজটা রানিং হয়েছে, কাস্টমার অনেক রিভিউ পাইছি, তো সেই পেজটা হুট করে চলে গেছে। চলে যাওয়ার পর তো হাই হুতাশ যে কি হবে এখন, এত তখন বড় একটা লট নামছে আমাদের, প্রায় 10 লাখ টাকার প্রোডাক্ট আমাদের স্টকে। ঠিক আছে, কি করব, পেজ তো নাই, মানে এরকম একটা সিচুয়েশন চলতেছে। তখন পেজে কত রিভিউ, কত লাইক? প্রায় 10 থেকে 12,000 ফলোয়ার ছিল তখন, আর রিভিউ ছিল অনেকগুলো, 50-60টা রিভিউ ছিল। 50-60টা রিভিউ তখন অনেক, এখনো অনেক, মানে 5 স্টার রেটিং পাওয়া। ঠিক আছে, তো চলে যাওয়ার পরে দেন কি করব কিছু আর কি বুঝতেছি না। দেন আমার একটা পেজ ছিল না, ডিফারেন্ট নামে একটা পেজ ছিল, স্কুলের ফটোগ্রাফি ক্লাব নামে একটা, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব এরকম একটা পেজ ছিল আমার। ওটাতে 3,000 ফলোয়ার ছিল, মানে সব জেনুইন ফলো। তো কি করবো বুঝতেছি না, নতুন পেজ খুললে তো চলে যেতেছে, ও তখনও অনেক ট্রাই করছি, এবার যতগুলো পেজ খুলতেছে সবগুলো চলে যেতেছে। দেন আমরা প্ল্যান করছি যে আমরা ভিডিও করব, যে আমি তমাল ক্যামেরার সামনে আইসা প্রোডাক্ট দেখাবো, এভাবে আর কি চালাতে। কারণ ছবি ছাড়া তো থাকতেছে না, আমরা তো একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারতেছি না। ছবি ছাড়তেছি, পেজ চলে যাচ্ছে, বুস্ট করতেছি, পেজ চলে যাচ্ছে। তখন ওই পেজটার নাম ইরামবিডি দে। দেন 2022 সালের সেপ্টেম্বর মাসে আমি ফার্স্ট ক্যামেরার সামনে আসি, একটা মানে নার্ভাসনেস রাইখা একটা ভিডিও করছে, হ্যাঁ আমাদের এয়ার জর্ডান 1-এর শিপমেন্ট নামছে, এই প্রোডাক্ট সেই। আর তখনও কিন্তু ডিভাইস ছিল না আমাদের। ঠিক আছে, কি দিয়ে ভিডিও করব? তো তখন আমি রেডমির একটা ফোন চালাইতাম, রেডমি নোট 8, ওটা দিয়ে তো কোনো মতো আর কি অপারেশনগুলোই চলতো, বাট ভিডিও করার মতো তো ফোন না। ঠিক আছে, তো তখন হাতে টাকা পয়সা নাই, পেজ চলে গেছে, এতগুলো মাস টাকা পয়সা কি করবো, কোনো মতে আর কি 50-60 হাজার টাকা ম্যানেজ করে একটা আইফোন কিনছি, আইফোন 11 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, কত মনে হয় 63,000 টাকা দিয়ে। তো ওইটা দিয়ে ফার্স্ট শুট করে আমরা আর কি ওইভাবে মানুষ দেন ইরামবিডিকে চিনা শুরু করছে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ ইরামবিডির ফেস হচ্ছে তমাল ভাই। ঠিক আছে, তাদের জুতা এরকম রিভিউ করতেছে, দেখাইতেছে মানুষ। তখন একটা আর কি আমরা একটা অডিয়েন্স পাওয়া শুরু করছি, ভালোভাবে একটা অডিয়েন্স পাওয়া শুরু করছি। এখান থেকে আমাদের বিজনেস গ্রোথটা শুরু হয়েছে আর কি, অ্যাকচুয়ালি বিজনেস একটা বিডি শুরু হয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে। প্রথমে কি স্টোর দিয়েছিলেন বসুন্ধরা সিটিতে? স্টোর দেইনি, ওটা তো আমাদের ইয়া ছিল, ওই যে ওটা ডিসপ্লে সেন্টার ছিল, মানে 3 রুমের ফ্ল্যাট ছিল, 1 রুমে ডিসপ্লে সেন্টার, 2 রুম গোডাউন, এভাবে আর কি শুরু হয়েছে। দেন এভাবে চলতেছে আমরা যে ভালো প্রোডাক্ট আনা শুরু করছি, যে ডিওর ওই প্রোডাক্ট আইনা আমরা মানে ওটা তো বিক্রি করবো কি না করবো, কেমনে করবো এটা তো জানি না। তখন ওটার প্রাইস ট্যাগ দিচ্ছি 10,000 টাকা। তো আমার ফ্যামিলি মেম্বার বলতেছে 10,000 টাকা তেমন জুতা কিনে, ফ্রেন্ড সার্কেল বলছে 10,000 টাকা তেমন জুতা কিনে, মানে তখনও মানুষ মানে জুতা মানে হচ্ছে 2,000-2,500 টাকা, এর বেশি কিন্তু জুতার বাজেট থাকে না কারো। বা জুতা কিনা মানে হ্যাঁ এত টাকার মধ্যে জুতা হবে, 5,000 টাকাতে জুতা কিনবে, এটাও মানুষ তখন আর কি খুবই এলিট ক্লাসের মানুষ না হলে 5,000 টাকাতে জুতা কিনে না। তো 10,000 টাকাটা জুতা ডিসপ্লে সেন্টার রাইখা দিছি, এই জিনিসটা অনেক আর কি নিতে পারতেছিল না তখন। আমার ভরসা ছিল যে না এটা মানুষ কিনুক বা না কিনুক, এটা আমার ব্র্যান্ডের ভ্যালু বাড়াবে। ঠিক আছে, তো ওইটা একটা আমাদের ট্রেডমার্ক ছিল, যে ইরামবিডি এই প্রাইসের একটা জুতা আছে, কেন একটু দেখে আসি, কিনি বা না কিনে একটু দেখে আসি। এভাবে দেখতে ওই লটটা আমার সেল হয়ে গেছে। 10,000 দিয়ে কিনছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। ওটা শেষ করতে টাইম লাগছে, 2-3 মাস সময় লাগছে। দেন ওটা আবার আনছি। ঠিক আছে, ওটার সাথে সাথে আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্ট ছিল জর্ডানের, সেগুলো আমরা যে ভালো কোয়ালিটিগুলো আনা শুরু করছি, সবচেয়ে বেস্ট কোয়ালিটি, একটু মিডিয়াম কোয়ালিটি। আপনি কোয়ালিটিটা জাস্ট বেটার করে প্রাইসটা বাড়াই দিচ্ছেন।
হ্যাঁ কোয়ালিটি বেটার করে প্রাইস বাড়ছে, প্রাইস তো এমনি বাড়ে নেই, কোয়ালিটির জন্যই বাড়ছে আসলে। একটা প্রোডাক্টের 7-8টা কোয়ালিটি হয়, ঠিক আছে। অ্যান্ড আমি মানুষকে ওয়ানমার্কে দেখাচ্ছে যে এইটা হচ্ছে এ গ্রেড মানে বেসিক কোয়ালিটি, এটা হচ্ছে OEM গ্রেড, এটা বেটার কোয়ালিটি, আর এটা হচ্ছে 1:1 গ্রেড বেস্ট কোয়ালিটি। মানে আমার কাছে তিনটা ছিল, আমার কাছে তিনোটাই ছিল। তো মানুষ ওই জিনিসটা দেখে আর কি ইমপ্রেস হয়েছে। অ্যান্ড ভিডিও আমি সবকিছু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতাম, মানুষ বুঝতো, অ্যান্ড আমার ভিডিও অনেক লাইকও করছে মানুষ। দেন এইভাবে আর কি ইরাম বিডিটা ফেস হয়ে গেছে, এইভাবে ইরাম বিডিটা গ্রো করছে। দেন এইভাবে চামলাই নিই মানুষ দেখা গেছে যে তখন 2023 সালের রমজান মাসে এমন হয়েছে যে মানে ওটা তো নিচতলায় ছিল, ফ্ল্যাটটা নিচতলায় ছিল, মানে এই গ্যারেজ দিয়ে মানে একটা লাইন লেগে গেছে এরকম মানুষের, যে মানে জুতা কেনার ক্রেজ, ঠিক আছে, মানে সামলায় উঠতে পারিনি। তো তখন এরপরে আমরা আর কি প্ল্যান করছি যে আমরা আউটলেটে যাব আর কি, ঠিক আছে। আর আমাদের ক্রেজ উঠার পেছনে আরেকটা রিজন ছিল, সেটা মানে আমার বলা যায় যে আমি মানে মাথার মধ্যে আইসা পড়ছে যে একটা জিনিস, সেটা আমি মেনশন করতে, সেটা হচ্ছে একজন কাস্টমার সে কানাডা থেকে আসছে, ঠিক আছে। তো কানাডা থেকে আসার পর সে ভালো কোয়ালিটির জুতা খুঁজতেছে, সে পাইতেছে না। দেন 1 নম্বরে গেছে কোন একটা দোকানে, মিরপুর 1 নম্বর। তো ওইখানে তো মানুষ জুতা বিক্রি করে বেশি আর কি, কপি টপি বা এগুলো বেশি চলে, মানে জুতা কিনা মানে ক্যাপিটাল টাওয়ারে যাবে বা 1 নম্বর এইসব মার্কেটে যাবে। তো ওইখানে একটা শোরুম ছিল, নাম বললো। তো ওইখানে একজন এমপ্লয়ি মানে আমাকে চিনে পার্সোনালি। তো ওইখানে দোকানে গিয়ে আর কি বলছে যে ভালো কোয়ালিটির জুতা আছে আপনার, ভালো কোয়ালিটি না মানে এইগুলি আছে এবারে যে কোয়ালিটি, বাট আপনার পছন্দ হইতেছে না কাস্টমার। দেন বলছে যে আপনার যদি আরো ভালো কোয়ালিটি তাহলে আপনি ইরাম বিডিতে যান, ঠিক আছে। বললো যে ইরাম বিডি কই, এই লোকেশন দেখাই দিছে। তো ওই কাস্টমারটা আমার বাসায় আসছে হুট করে কল দিয়ে, যে ভাই আমি খুঁজে পাইতাছি না তো কইকে, পরে আমি অ্যাসাইন হয়েছি, দেন আর কি নিয়ে আসছি বাসায়। আনার পর তো সেই কোয়ালিটি দেখে একবার পাগল লাগেছে, যে ভাই এগুলো তো একেবারে অরিজিনালের মতো, আমি তো অরিজিনালও ধরছি এই সেই। দেন উনি প্রায় ওই দিন কেনে নাই, পরের দিন তার ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে, একবারে কানাডা থেকে সবাই আসছে, ঠিক আছে, বাপ মা ভাই বোন মানে দুনিয়ার সবাই নিয়ে আসছে। আমার বাসা তো ছোট, মানে ছোট একটা রুম, মানে 10-12 না এটা তো অনেক বড়, 12x12 স্কোয়ার, 12x12 ফিট এরকম রেঞ্জের ছিল। তো আসছে, আমি কি করে বুঝতে, একা মানুষ, সবকিছু আমি সামলাই। তো তারা শপিং করতে করতে 55,000 টাকা শপিং করছে ওই রুমে বসে। ওই রুমে বসে। আর এত পরিমাণের মানে শপিং এই পর্যন্ত কেউ করে নাই, 10,000-20,000 পর্যন্ত গেছে, 55,000 টাকা শপিং করছে। অ্যান্ড আমার মাথায় আসলো যে ওয়াই নট এটা একটা আমি ভিডিও করি, যে এরকম করে সে টাকা দিতেছে, টাকা গুনতেছে, আমি ক্যামেরাটা অন করে একটু ভিডিও করলাম, ঠিক আছে। দেন যে জুতা কি দিচ্ছে আমি খুলে দেখাইতেছে, 1 বাই 1 করে চেক করতেছি, তো ওদেরকে দেখাইতেছে, চেক করছে, আমিও ভিডিও করতেছি। তো আমি ওইটা আবার এডিট করে রিল আকারে ছাইড়া দিছি ফেসবুকে, অ্যান্ড এটা মানে মিলিয়নস ভিউ পার হয়েছে। ওইখান থেকে ইরাম বিডি ক্রেজ আরো বাড়ছে, যে তখন যে মানুষ ফ্যামিলি নিয়ে আসা শুরু করছে, এরপরের থেকে ফ্যামিলি নিয়ে আসা শুরু করছে, যারা প্রবাসী আছে বাংলাদেশে আসছে তারা ফ্যামিলি নিয়ে আসা শুরু করছে। মানে ওইটা একটা হ্যাবিট হয়ে গেছে, একটা হ্যাবিট। ওইখান থেকে আবার ইরাম বিডি যে মাউথ টু মাউথ বা ওইভাবে একটা মার্কেটিং হয়ে গেছে, যে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আসতেছে, বাসার সামনে বড় আসতেছে, কিনা নিয়ে যাইতেছে, বড় বড় শপিং করতেছে, বেশি বেশি বাজেট এরকম। ওকে ভাই, আমরা একটু পজ করব। আমরা তো গল্পটা শুনলাম, এখন আমরা এই সেগমেন্টটাতে জাস্ট বিজনেস নিয়ে কথা বলবো। সো আমাকে বলেন, একটা শোরুম দিতে কত টাকা লাগে, আর লোকেশন ওয়াইজ বলেন, একটা বসুন্ধরা সিটিতে দিতে কত লাগে, যমুনা, ইন জেনারেল। আমি একটা জুতার ব্র্যান্ড খুলবো, আমি একটা শোরুম দিব, আমি ইরাম বিডির কম্পিটিটর হব, কি আমার কত টাকা বাজেট নিয়ে নামতে হবে একটা শোরুম দেওয়ার জন্য? হিউজ বাজেট লাগে ভাই। কত টাকা? ধরেন বসুন্ধরা সিটি ফার্স্ট আউটলেটের যদি কথা বলি, সেটা আমরা 2023 জুলাইতে দিছি, মিরপুর 12 নম্বর লোকেশনে। 12 নম্বর প্লেসটা একটু ক্রাউডি, ওইখানে এটা শোরুমটা হয়েছে প্রায় 700 স্কোয়ার ফিটের জন্য কত অ্যাডভান্স? ওইখানে অ্যাডভান্স একটু কম, অনেক। কত? ওইখানে মিরপুর 12 লোকেশন, ওইখানে ওইগুলো অ্যাকচুয়ালি শপিং মল না, মানে স্পেস রেন্ট এরকম টাইপের। অ্যাডভান্সটা কত? ওটার আমাদের অ্যাডভান্স পড়ছিল প্রায় 6 লাখ টাকা, 6-7 লাখ। 6 লাখ টাকা অ্যাডভান্স। ভাড়া এভারেজে কেমন হয় আপনাদের? না ইন জেনারেল বলতে পারেন। ভাড়া ওইখানে আমার প্রায় 80 থেকে মানে পরবর্তীতে বাড়ছে কিছু, আমরা 1 লাখই ধরি, 1 লাখ টাকা ভাড়া। আমি 6 লাখ টাকা অ্যাডভান্স, 1 লাখ টাকার ভাড়া রাফলি। এটা দিলে ডেকোরেশনস আছে, ডেকোরেশনসে কত দিতে হবে রাফ? ওইটাতে আমাদের ডেকোরেশন মেবি 12-13 লাখ গেছিল।
ওকে, এটা জাস্ট মিরপুরের একটা দোকানে। ওকে, তো এটা শুনে অবাক হয়ে যেতেছেন, যমুনা বসুন্ধরার কথা শুনলে তো। তো 20 লাখ টাকার মতো লাগছে আপনার ওই প্রোডাক্ট ছাড়া সেট আপ করতে। হ্যাঁ, 20 লাখ টাকা মানে এট এ টাইম আমার লাগে গেছে ওই শোরুমটা দাঁড় করাইতে, অ্যাডভান্স ভাড়া হাবি যাবি। আচ্ছা, আর কেউ যদি বসুন্ধরায় দোকান দিতে চায়, সবচেয়ে ছোট দোকান, হিউজ বাজেট। যেমন কত কত? আচ্ছা, সেকেন্ড স্টেপ বাই স্টেপ। না না না, আপনি জাস্ট আমাকে যমুনা বসুন্ধরা এভাবে বলেন, তাহলে ইজিয়ার আমার জন্য। আমি যমুনায় দোকান দিব। যমুনায় দোকান দিবেন, যমুনায় দোকান দিতে গেলে আপনার তো বড় শোরুম নিতে হবে। হ্যাঁ, ছোট দোকান খায় না মানুষ, ঠিক আছে? ও আসলে কেন? এখানে স্পেস বড় বড়, মানুষ ওইভাবে মানে এক্সপিরিয়েন্স নিতে যায়, নট শপিং, এক্সপিরিয়েন্সটাও নিতে যায় মানুষ। তো কত স্কোয়ার ফিটের নিতে হবে যমুনায়? মিনিমাম আপনার যদি আমার কম্পিটিটর হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মিনিমাম 2-3 হাজার স্কোয়ার ফিট নিতে হবে। আচ্ছা, 3000 স্কোয়ার ফিট আমি আপনার কম্পিটিটর হব, কত টাকা অ্যাডভান্স দিতে হবে আমার? অ্যাডভান্স যাবে প্রায়, যদি এখানে অনেক ব্যাপার আছে। এভারেজ বলেন। যমুনার মালিকানার কিছু স্পেস থাকে, আবার অনেকে স্পেস কিনে রাখে। যমুনার মালিকানা নাই নিব আমি, ওটা পাবেন না আপনি। ওকে, তাহলে ওটা তো অপশনে দিতেছেন কেন? মিলে ঝুলে পাবেন আর কি, ঠিক আছে? তো অন অ্যান এভারেজ আপনার প্রায় 40 থেকে 50 লাখ টাকা অ্যাডভান্স যাবে। শুধু অ্যাডভান্স যাবে 40 থেকে 50 লাখ টাকা? ওয়াও, কি? ওকে, আর এভারেজ রেন্ট কি রকম হয়? সব মিলে আপনার ওইখানে রেন্ট আসবে প্রায় 6 থেকে 7 লাখ টাকা। 6 থেকে 7 লাখ টাকা মাসে রেন্ট, আর তারপর 3000 স্কোয়ার ফিট সাজাইতে আমার আরো 20-30 লাখ টাকা লাগবে। আপনার 3000 স্কোয়ার ফিটে তো 20 লাখ টাকা লাগতেছে, 12 লাখ টাকা লাগতেছে। আমাদের কথাটা বলি, আমাদের যমুনার ডেকোরেশনে প্রায় 50 লাখ টাকা গেছে। সো টোটাল ওইখানে আপনার 1.5 কোটি টাকার আশপাশের অপারেশন, মিনিমাম 1 কোটি টাকা। 1 কোটি টাকার মতো লাগছে প্রোডাক্ট ছাড়া। প্রোডাক্ট ছাড়া 1 কোটি টাকার সেট আপ লাগছে। এই জিনিস, এটা কি মানে প্রফিটেবল এই জিনিস করা আপনার? এটা তো শুরুতে আপনার প্রফিটেবল না, আমরা তো ওই যে ধইরা আসছে জিনিসটা, তাই না? আমরা তো কাস্টমার নিয়ে আসছি, ঠিক আছে? যে আমি যেই চিপাই শোরুম দিই না কেন, মানুষ আসবে, কারণ জাস্ট ফর ইরামবিডির ব্র্যান্ড, ইরামবিডির ফেস, ইরামবিডির প্রোডাক্ট, ইরামবিডির ভ্যালুর জন্য আসবে। যেই জায়গায় দিই সেই জায়গায় যদি আসে, তাহলে আমি যমুনা ফিউচার পার্কে 7 লাখ টাকা দিই কেন? আমি একটু বাইরে এসে যে মানুষ চায় যে ভাই যমুনায় আসেন, যমুনা কম্পিটিটর আছে আপনাদের, ওয়াই নট আপনারা কেন আসতেছেন না? আপনারাও আসেন। মানে শোরুম দিছি জাস্ট আমাদের ইচ্ছায় না, কাস্টমারদের ইচ্ছায় দিছে। কারণরাই আপনি এখন আমার পেজে কমেন্টে গেলে দেখবেন যে ভাই কুমিল্লা শোরুম চাই, ভাই বরিশালে শোরুম চাই, ভাই নোয়াখালী শোরুম চাই, মানে মানুষ কন্টিনিউয়াস কমেন্ট করতে। ওইটা কি আপনাদের জন্য সস্তা না, কুমিল্লায় বরিশালে শোরুম দেয়া? সস্তা, বাট অপারেশনটা একটু টাফ। এটা আমার হাতের নাগালে আছে, ওইটা তো আমার হাতের নাগালে, সেটার জন্য আমাদের প্রপার ম্যান পাওয়ার সেট করতে হবে, ওইভাবে ট্রেন আপ করতে হবে। 1 কোটি টাকা দিলে তো করা যাবে। শোরুম দিতে কষ্ট হবে না তেমন, বাট আমাদের প্রোডাক্ট রাখতে হবে। আমার প্রোডাক্ট তো কস্টলি অনেক, যেখানে আমাদের অন অ্যান এভারেজ যে প্রোডাক্ট 1 কোটি টাকা দিয়ে তো হবে। হ্যাঁ, দেন 1 কোটি টাকা। না, যমুনায় যে বসুন্ধরা সিটিটাও একটু বলেন, বসুন্ধরা সিটিতে কত টাকা লাগে? বসুন্ধরায় হয়েছে কি, মানে ওইরকম বড় স্পেস নেই, ছোট 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 দোকানে ভাগ হয়ে গেছে সব, ঠিক আছে? ছোট একটাই দিলাম। ওই দোকানের স্পেস হচ্ছে এরকম 10 ফিট বাই 12 ফিট এরকম, মানে কত স্কোয়ার ফিট হয় এটা হিসাব করে দেখতে হবে। 1200 স্কোয়ার, সরি 120 স্কোয়ার ফিট। তো এরকম একটা দোকান যদি আপনার রেন্ট নিতে চান, এখানে আপনার 5 লাখ থেকে 15 লাখ পর্যন্ত অ্যাডভান্স দিতে হবে। বসুন্ধরা আউটলেট দিতে তাইলে কত টাকা লাগবে? ওইটা দিয়ে তো আপনার আউটলেট হবে 5-7 লাখ তোমার অ্যাডভান্স। ওই একটা 120 স্কোয়ার ফিট দিয়ে তো আপনার আউটলেট, ব্র্যান্ডের আউটলেট করতে পারবেন। আমার 2-3টা লাগবে। আপনার 2-3টা দিয়েও হবে না, অনেকগুলো লাগবে। আপনার চোখে আমার 3টা দিয়ে করতে হইছে। ওকে, সো আমিও 3টাই দিব, যেটা আপনার স্যাটিসফাইড না আবার বসুন্ধরা আউটলেট। আচ্ছা, কত দিবেন? তা 3টা দিতে কত লাগছে? 3টা দিতে এরকম ওই তো 5 লাখ পার দোকানে, 5 লাখ থেকে 15 লাখ টাকা এরকম। সো 15 লাখ টাকা দিয়ে আমি অ্যাডভান্স। ভাড়া কেমন হয় 3টার? প্রায় 2 থেকে 3 লাখ টাকা। নাইস। এই মুহূর্তে ভাই ইরামবিডির এক্সাক্ট নাম্বার না বলতে চাইলে একটা রাফ অ্যারাউন্ড বলতে পারেন, এরকম থেকে এরকম কিরকম আয় রোজগার হয় এখন সবকিছু মিলায়, অনলাইন অফলাইন চ্যানেল? এটা না বলি থাক। ওকে, আমি একটা নাম্বার বলি, আপনি বলেন যে এগুলোর আশপাশে নাকি না। আমরা অ্যাকচুয়ালি ইনকামটা ওইভাবে, আচ্ছা ওইটা বলা দরকার। আপনার এখন লোক কিরকম আছে? লোক কয়জনের টিম? আমাদের মোটামুটি অপারেশনে 35 জন, 30-35। এভারেজ ওদের স্যালারি কেমন হয়? 20। যারা ম্যানেজমেন্ট পর্যায়ে আছে তাদের স্যালারি 20 আপ। 25। অন এভারেজ দিনে ভাই কয়টা জুতা বিক্রি হয়? মানে বেস্ট সময় ঈদ ছাড়া, ঈদ নরমাল ধরেন আমাদের যে মানে ফ্যান বেস, কালচার সবকিছু
আমরা যেভাবে নিয়ে বিজনেসটা দাঁড় করাইছি, আমাদের সারা বছরই বিজনেস দেখা গেছে, ঈদ গেছে, ঈদে যে সেল গেছে, ঈদের পরের দিন যখন শোরুমটা খোলে আরো বেশি সেল যায়। বাট মানে ধরেন অ্যাভারেজে ঈদ ছাড়া এমনি ডাউন টাইমে কয়টা? কোয়ান্টিটি বলতে পারবো না, বাট মোটামুটি ভালো সেল যায়। ধরেন দিনে 500 জুতা না 500 জুতা বিক্রি জুতা যদি ধরেন 5,000 টাকা এভারেজ, তাহলে কত? না ঠিক আছে, তাহলে দিনে 150 থেকে 100 এরকম। মাশাআল্লাহ ভালো। দিনে যদি 50-100, আপনার তো রেগুলার শিপমেন্ট তো আনতে হচ্ছে। রেগুলার শিপমেন্ট আছে। এখন কি পুরা কন্টেইনার ভরে খালি আপনার জুতাই আসে এরকম? আমাদের আসে হচ্ছে কার্গোতে, কার্গো বিমানে আসে, সব এয়ারে আসে। তো অনেক এক্সপেন্সিভ এটা। কারণ আমার তো ওই যে আপনি যেটা বললেন যে যদি এক্স এর সাথে কোলাবোরেশন হয়, ওই প্রোডাক্টটা এই ডেটে রিলিজ, আমার তো আগে আনতে হবে। সো আচ্ছা, আপনারা কি ঠিক করতেছেন যেটা অন্যরা ঠিক করে নাই? আপনারা সেটা যদি আমি বলি, সেটা আমার স্ক্র্যাচ থেকে আসতে হবে একবারে। স্নিকার কালচারটা বাংলাদেশে এইভাবে তৈরি হয়েছিল, মানে এইভাবে মানুষজন স্নিকার সঙ্গে যাচ্ছে যে কপি জুতা সবই ঠিক আছে। আপনি জুতা কিনতে যাবেন, ভাই মানে সেলসম্যানরা দোকানের ভাই আসেন, এই ভাই আসেন, ঠিক আছে, মেড ইন ভিয়েতনাম জুতা, ঠিক আছে, মেড ইন ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা, মানে এই কথাগুলি প্রচলিত ছিল তখন। আমার এখানে যেটা বলি যে আমার টার্নিং পয়েন্ট যেটা ছিল, আমি কখনোই বলিনি ভাই, বলছি প্রথমে যখন যে মেহেদি মার্কেটিং করতো এইগুলো বইলা আমি পরে মানা করছি একদিন যে ভিয়েতনাম থেকে তো আসতেছে না জিনিসগুলি, যেটা আমি কেন বলবো, এইগুলি জুতায় লেখা আছে মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে, বাট এটা তো ভিয়েতনাম থেকে আসতেছে না। তো আমি বলছি যে না, আমি বিজনেস করবো একবার 100% সৎভাবে বিজনেস করবো, এখানে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না, ঠিক আছে, মানে আমার ইন্টেনশনটা এরকম ছিল। তো আমি কাস্টমার ভিডিওতেই এসে কাস্টমারদের আমি বলছি যে ভাই, কোনো জুতাই ভিয়েতনাম থেকে আসে না বাংলাদেশে, সবই চায়না থেকে আসে। ভিয়েতনাম লেখা থাকে, চায়না লেখা থাকে, ইটালি লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। আপনি যদি নিতে মন চায় আপনি নিতে পারেন আমার থেকে, বাট আমি মিথ্যা কথা বলবো না আরো 10 জন মানুষের মতো। ভাই আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করব নাকি করব না, বল? করেন। শিওর? ধরেন আপনি বলতেছেন যে আপনি অনেস্টলি কাস্টমারকে বলতেছেন যে ভাই এটা তো আসলে ভিয়েতনাম থেকে, এটা আমি চায়না থেকে আনি, কিন্তু জুতার গায়ে লেখা থাকে ভিয়েতনাম। সো আমি অনেস্ট, আপনি আমার কথা শুনেন, বাট ম্যাক্রো ভিউতে পুরা জিনিসটা তো ইললিগাল, তাই না? আমি যদি গ্লোবালি চিন্তা করি যে এটা তো আসলে নাইকি না, এটা নাইকির 101 রেপ্লিকা কপি। এখন আমি বুঝছি দুইটা একই জায়গায় বানায়, কোয়ালিটিতে আসলে তেমন কোনো ডিফারেন্সই নাই, বাট ওই ব্র্যান্ডের একটা জিনিস ওই ব্র্যান্ডকে টাকা না দিয়ে আমি বেচতেছি। সো জিনিসটা তো ইললিগাল। রাইট। ইললিগাল একটা কাজের ভিতরে আমি একটা লিগাল জায়গা বানাইছি যে পুরো বিষয়টা ইললিগাল কিন্তু এই পার্টটুক লিগাল। এটা আমি কাস্টমারে বলতেছি ভাই এটু কিন্তু লিগাল, আপনি আমার বিশ্বাস করেন। এই জিনিসটা আপনি, এই জিনিসটার বিষয়ে আপনার অবজারভেশনটা কি? মানুষ তো কিনতেছে, আমরা তো আসলে অরিজিনাল বলেও বিক্রি করতেছি। হ্যাঁ না, তা করতে ওই দিক দিয়ে আপনারা অনেস্ট, এটা আমার। আর বাংলাদেশের মতো কান্ট্রিতে এগুলো ধরেন আপনি ফুটপাতে গেলে নাইকির গেঞ্জি পাইতেছেন, এডিডাসের পাইতেছেন, তো মানুষ কিনতেছে। অরিজিনাল কিনা কপি এটা কেউ অবজার্ভ করতেছে না। আপনি একটা হেডফোনও কিনতেছেন কপি, ঠিক আছে, এমআই লেখা বা স্যামসাং লেখা বা লেনোভো লেখা, এগুলো সবই কপি। সো মানুষ ওইটা কিন্তু অবজার্ভ করতেছে না। মানুষের ডিমান্ডটা এখন আছে আর কি, যে আমার লাগবে জিনিসটা, আমার কপি হোক বা অরিজিনাল হোক আমার লাগবে। বাট বাংলাদেশের মানুষের অনেকের অ্যাবিলিটি আছে অরিজিনাল কিনার, ঠিক আছে, বা অ্যাকচুয়ালটা কিনার, তারাও দেখা যেতেছে যে রেপ্লিকা কিনতেছে। তো ওই ডিমান্ড থেকে আমরা কাজ করতেছি আসলে। আর আমরা যদি মোরালিটির ভিত্তিতে বলি, ঠিক আছে, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, সেক্ষেত্রে এই জিনিসটা ততটুকু পর্যন্ত যায় যতক্ষণ না আমি কাস্টমারদের আর কি আমি বলতেছি না যে ভাই এটা। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, ওটা একটু গ্রে এরিয়া হয়ে যাবে। আমাকে একটু এটা বলেন, যখন আপনি বা যে কেউ বলে A গ্রেড 1:1, এইটার ডিফারেন্সটা কি? আদৌ কি এটা কোনো ডিফারেন্স? এটা তো জুতা গায়ে লেখা থাকবে না, জুতা গায়ে লেখা থাকবে। সো ধরেন লোগো যদি বাঁকা হয় ওটাকে কোন গ্রেড বলে? লোগো যদি হুবাহু হয় কোন গ্রেড বলে? লোগো যদি বাঁকা থাকে এটা অ্যাকচুয়াল কপি হলো না, কপি না। আচ্ছা, আর তারপর আর আমি ওটা বুঝবো কেমনে? এটা বুঝবেন কেমনে, সেজন্য আপনার জানতে হবে জুতা সম্পর্কে। যদি আপনি বুঝতে চান অ্যাজ এ কাস্টমার হিসেবে যে হ্যাঁ জুতার এই পার্টের লেদারটা তো সোয়েট থাকে, এই পার্টের লেদারটা তো সিনথেটিক থাকে। আচ্ছা একটা মিনিট, এটা যখন চায়না থেকে আসতেছে, ওরা যদি আপনাদেরকে 2 নাম্বারটা ধরে? 2 নাম্বার, কারণ ওটা তো আপনি টাকা দিয়ে নিয়ে আর আনতেছেন। হচ্ছে চায়নাতে ফ্যাক্টরি থেকে সাপ্লায়ার থেকে এই সবকিছু সেট আপ করা, মানে এখানে মানে ফ্রড হওয়ার কোনো চান্স নাই। একটা জুতা ভাই ধরেন একজন
একটা আসল এয়ার জর্ডান কিনলো এবং সে একজন একটা 1:1 কপি বেস্ট কপি বেস্ট কপি এয়ার জর্ডান কিনলো। দুইটা জুতা দেখতে তো সেম আমি বুঝছি, বাট আসলেও কি সেম? ধরেন পরার পরে পুরো জিনিসটা কি আসলে একই, যে খালি একটা ওই ব্র্যান্ডের নামের কারণে এত দাম, আরেকটা আমি বলবো যে 90 to 95% সেম। কিছু জিনিস তো স্পেস থাকবেই যেগুলো অ্যাকচুয়ালি আপনি পারবেন না বা অ্যাকচুয়ালি আপনাকে দিবে না, এগুলো কিরকম? বাজেটের একটা ব্যাপার আছে এখানে। এই 5-10% মধ্যে যেমন আপনার দেখা যায় যে লেদারটা আপনার অ্যাকচুয়ালটা থাকবে না, একটু টুইন করা থাকবে, কিন্তু কালার সেম থাকবে, কালার সেম থাকে, আপনার হ্যান্ড ফিলটাও সেম পাবেন। ঠিক আছে, দেখা যায় লেসটা আপনার অ্যাকচুয়ালি যেরকম দিতেছে ধরলে যে ফিলটা আসে আপনি কপিতে সেরকম ফিলটা পাবেন না। ঠিক আছে, মনে করেন আমি 1 কিলোমিটার হাঁটবো, আমি এয়ার জর্ডান পরে হাঁটলাম ভার্সেস 1:1 মাস্টার ওটা পরে, আসলে তো কোনো ডিফারেন্স নাই, তাই না? আমার কোনো পায়ে কোনো পার্থক্য, মনে করেন আমার লং টার্মে পায়ের ক্ষতি হইতেছে বা জর্ডান ফসকা পইরা যাইতেছে, জর্ডান পরলে আপনার এমনি ভালো লাগবে না ভাই, আপনি হাইটা মজা পাবেন। আমাদের কাছে অরিজিনালও আছে শপে। ঠিক আছে, আমি অরিজিনালটাও কোনোদিন পরি নাই, অন্যটাও কোনোদিন পরি নাই। আমি জাস্ট জানতে চাইতেছি, অনেকে বলে যে রেপ্লিকা আমি কিনবো না কারণ আমার পায়ের ক্ষতি হইতে পারে, আমার পায়ে এরকম কোনো রিজন নেই আসলে সেম। এটা ডিপেন্ড করে কোন কোয়ালিটির রেপ্লিকা। আপনি বাজে কোয়ালিটির রেপ্লিকায় কিন্তু পা ব্যথা করবে। হ্যাঁ, পা ব্যথা করবে, এটা জুতা স্ট্রাকচারের উপর ব্যাপার। কিন্তু আবার ধরো আমি যখন নর্মাল একটা জুতা পরতেছি, ধরেন আমি বাটার একটা জুতা পরতেছি, ও তো রেপ্লিকাও না কিছু না, নর্মাল একটা জুতা, ওটা পরলে তো আমার পায়ে ব্যথা করে না। করে না, বাটার যে ব্যাপারটা আমি বলি, বাটা জুতা বানাইতেছে কিন্তু তাদের নিজস্ব ডিজাইনে, আর এই জর্ডান গুলো বলেন বা এয়ারফোর্স গুলো, এগুলো কিন্তু কপি ডিজাইন দিয়ে হইতাছে, মানে কপি করে হইতাছে। দিন শেষে ওই জুতা বানাইতেছে, এরাও জুতা বানাইছে। ঠিক আছে, এখন ওই যদি এখানে নাইকির লোগো না লাগায় যদি ইরামের লোগো লাগাতে, তাহলে এটা অরিজিনাল হয়ে যেত। জিনিসটা এরকম। আমি আমার লাস্ট প্রশ্ন, আপনার কি আর আছে কিছু? আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, ইরাম বিডি কেন নিজের ডিজাইনে জুতা বানাচ্ছে না? আচ্ছা, মানুষ জুতা ওই যে কিনে কি জন্য? স্টাইল, ফ্যান বেজ। জর্ডানে ওটা রিলিজ হয়েছে, আমার এটা লাগবে। ঠিক আছে, এয়ারফোর্সের এটা রিলিজ হয়েছে, এটা আমার লাগবে। আমি যদি নাইকির লোগোর জায়গায় ইরামের লোগো লাগাই দিই, মানুষ সেটা কিনবে না। না, মানে আমি ব্যাপারটা এরকম না যে লোগোটা বা ডিজাইনের জন্যই যদি কিনে, যেহেতু আপনি বলছেন বাংলাদেশে জর্ডানের জন্য কিনে না, স্টাইলের জন্য কিনে, কালার ওয়েটার জন্য। এটার অ্যান্সারটা আমি ডিফারেন্ট ভাবে দিই। সেটা হচ্ছে আমাদের এখন মানে 2023 সাল থেকে এখন পর্যন্ত আমাদের অনেক বড় একটা কাস্টমার বেস হচ্ছে যারা বাইরে থাকে। তো যারা বাইরে যাইতেছে তারা কিন্তু ইরামের লোগোওয়ালা জুতা না ওইটা কিনবে না। আচ্ছা, আমি এটা জানতাম না। ওদের মেইন জিনিসটা হইলো ওরা আসবে এখান থেকে ওই সেম জিনিসটা হয়তো একটু কম দামে কিনতে পারতেছেন, সেম, এছাড়া বাকি সব সেম, এবং তারপর ওখানে যাওয়ার পরে ওই ইকোসিস্টেমে বাকি সবাই আসলটা পড়ছে, ওর আসল পড়ে, বাট সব সেম আসলে, সো ওর লাভ হচ্ছে। তো আমাদের বড় একটা কাস্টমার কিন্তু বড় যায় 50% কাস্টমার আমাদের বাইরে, যারা যাইতাছে বাইরে, যে হ্যাঁ ভাই অমুক তারিখে যাইতাছি পড়াশোনা করতে ইউকেতে, আসতেছি আপনার শোরুমে, মানে এরকম কাস্টমার থাকে। বা যারা বাইরে থাকে ভিডিওস গুলো দেখে, দেন তারা বাংলাদেশে আইসা একটা মানে টার্গেট থাকে যে ইরাম বিটিতে যাইবো, বাংলাদেশে আইসা ইরাম বিটিতে যাইতেই হবে, যে 10টা পেয়ার জুতা কিনা আবার ব্যাক করতে হবে, মানে এরকম একটা কাস্টমার বেস আছে আমাদের। আপনাদের কম্পিটিটর যারা আছে ওদের সাথে আপনাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? কারণ আমার জানা মতে চায়না থেকে আনতেছেন, একই ফ্যাক্টরি থেকে আনতেছেন, একই জায়গায় শোরুম, একই সাইজের শোরুম, একই অলমোস্ট কালার, ডিসপ্লে, সব কিছুই একই। তো ডিফারেন্সটা কোথায়, আর কেন আপনার থেকে নিবে ওর থেকে নিবে না, বা ওর থেকে নিবে আপনার থেকে নিবে না? এটার পিছনে অনেকগুলো প্যারামিটার আমরা সেট করছি। প্রথমত আমাদের রিটার্ন পলিসি আছে। ওকে, ঠিক আছে, আমরা কাস্টমারদের মানে আমাদের ডিলটা এরকম হয় যে ভাই আপনি আমাকে টাকা দিচ্ছেন, এটা আপনার টাকাটা আমাদের কাছে আমানত। ঠিক আছে, আমরা এটা 7 দিন পর্যন্ত আমানত, আপনি 7 দিনের মধ্যে এসে যেভাবে জুতা নিচ্ছেন সেভাবে ফেরত দিয়ে আপনি টাকাটা ব্যাক করতে পারবেন। প্রথমত যদি আমি ধরেন 1:1 নিয়ে আপনাদের থেকে বেস্ট রেপ্লিকা নিয়ে আমি যদি না ওই শোরুমে যাওয়ার দরকার নেই, আমি ধরেন আরেকটা কপি ঢুকাই দিই, আপনার স্টাফ কি বুঝবে? আমি তো হ্যাঁ বুঝবে তো অবশ্যই। আমিনের মাথায় সব আজাইরা বুঝছেন, আমি নিয়ে যাবো আরেকটা। আমাদের মেসেজটা এরকম যে ভাই আপনি আমাদেরকে জুতা কিনে আপনারা 10টা শোরুম ঘুরেন, রাইট? 10টা শোরুম ঘুরে পর তো আর ঘুরবে না ভাই। না কিনা তো ঘুরে অনেকে, তারপর মিলান আপনি দেখেন, যদি আপনার মনে হয় যে না সেম জিনিস আপনি বেশি দাম রাখছেন বা আপনারটা কোয়ালিটি বেটার সেজন্য বেশি দাম, ঠিক আছে, আরেক জায়গায় কোয়ালিটি মিলতেছে না
বা আরেক জায়গায় আপনি কম দামে পাচ্ছেন সেম কোয়ালিটি, তাহলে আমার জুতা ব্যাগ দেন, আপনি ব্যাগ দিয়ে টাকা নিয়ে যান, আপনার অন্য জায়গা থেকে কিনে সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরো পয়েন্ট আছে যে আমাদের কালেকশন, আমি যেভাবে রিসার্চ করে প্রোডাক্টগুলো আনি, আমি যেভাবে কালচারটা মেনটেন করি, আমি নিজে যদি জুতো পরি না, ঠিক আছে, বাট আমি মানুষের কালচারটা, মানুষের টেস্টটা বুঝি যে হ্যাঁ এই জিনিসগুলো রিলিজ হইতেছে, আমি নিউজগুলো রাখতেছি, আমি ডিজাইনগুলো দেখতেছি, আমি ওই যে একটা প্ল্যাটফর্ম আছে নাম স্টকএক্স, এখানে সব হ্যাঁ জুতাগুলো রিসেলে বিক্রি হয়, তো আমি ওই জিনিসটা মেনটেন করতেছি যে হ্যাঁ কোন জুতার অরিজিনাল ভ্যালু বাড়তেছে কমতেছে, কোনটার দাম কোটি টাকা, কোনটার দাম লাখ টাকা হইতাছে, এই জিনিসগুলো যে মেনটেন করে সবাই আনে না ভাই, সবাই জানে না এগুলো। ঠিক আছে, জানলেও ভাই বুঝে না। আমি এই জিনিসগুলোই বিগত 2-3 বছর ধরে আমি এগুলো রিসার্চের মধ্যে আছি, যার কারণে আমাদের যে কালেকশন, আপনি ওই কালেকশনটা বা ওই কালার ওয়েটা বা ওই ভাইবটা অন্য জায়গা পাবেন না, যার কারণে মানুষ দিন শেষে ওই যে ডিজাইন কালার ওই জিনিসগুলো তো মানুষের মাথায় থাকে যায় না, আমার ওই জিনিসটা লাগবে, ওই জিনিসটা ইরামবিডিতে আপনি পাবেন। আপনাদের যদি জুতা লাগে আপনারা অবশ্যই ইরামবিডি খুঁজে বের করবেন, এবং ইরামবিডি অনেক জায়গায় আছে, আর অনেক জায়গায় হয়তো অ্যাভেলেবল হবে, আপনারা খুঁজে বের করে জুতা কিনবেন ইরামবিডি থেকে। ফ্রি প্রমোশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা অনেক মজার একটা আলাপ হয়েছে। হোপ আমরা নেক্সট সিজনে আরো অনেকগুলো আউটলেট নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাইক, ফলো, শেয়ার, বাই বাই, টাটা।